হ্যালো আম্মু, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো। কেন রে, কি হলো? আমাকে পুলিশ ধরে এনেছে। কি বলিস? তোকে পুলিশে ধরেছে? হুম। প্লিজ তোমরা এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু তুই এখন আসিস কোথায়? থানায় আছি। ওকে, আমি আর তোর আব্বু আসছি। এই বলে ফোনটা কেটে দিল। ওই, তোর কথা বলা হলো? কে বললো তা দেখার জন্য উপরে তাকাতেই তো অবাক, ক্রাশ খেলাম। এত সুন্দর কিভাবে হয়? না না, এসব কি ভাবছি। জি ম্যাম, আমার আব্বু আম্মু আসছে। চুপচাপ ওখানে বসে থাক। কিন্তু প্লিজ বলুন, আমার অপরাধটা কি? সেটা তো তোর বাবা মার সামনেই বলবো। না, আপনি আমাকে বলুন। দোষ যেহেতু আমি করেছি তাই আমাকেই বলবেন। তোকে চুপ থাকতে বললাম না? কেন চুপ থাকবো আমি? যখন কোনো দোষ করিনি তাহলে কেন শুধু শুধু আমি এখানে বসে থাকবো? ও, তোকে তো আমি দাঁড়া। কি করবেন আপনি? এসবে ভয় পাই না আমি। আচ্ছা, তাই বুঝি। এই হাবিলদার, লাঠিটা নিয়ে এদিকে আসো। কি? আমার মতো একটা পিচ্চিকে লাঠি দিয়ে মারবেন? ছি, আপনাদের পুলিশদের কাছে কি কোনো নীতি নাই? আমরা এমনই, অপরাধীদের এমনই করি। কিন্তু আবার কথা বলছিস? একদম চুপ না হলে। আচ্ছা ঠিক আছে। তারপর উনি আমার সামনে কাকে যেন ফোন করলেন। আমরা ওকে ধরে এনেছি, আপনারা মেয়েদেরকে নিয়ে থানায় আসুন। এই বলে ফোনটা কেটে দিল। একটু পরে আমার মা বাবা আসলো। মা তো আমাকে দেখে কান্না করে দিল, আর আব্বু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহলে আপনারাই ওর বাবা মা? জি, আমি ওর বাবা। আমার ছেলের অপরাধটা কি? আপনার ছেলেকে কি শিক্ষা দীক্ষা একেবারেই দেননি, নাকি নিজে থেকে ছোট থেকে বেয়াদব তৈরি করেছেন? এই কথাটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। তারপরেও চুপচাপ বসে থাকলাম। কি বলতে চান আপনি? আমার ছেলের অপরাধটা কি? আপনার ছেলে কোথায় যায়, কি করে, এসবের খবর রাখেন তো? দেখুন, আমরা আমাদের ছেলেকে কখনো কোনো ভুল শিক্ষা দেইনি। এখন যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমাদের বলেন। আপনার ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের ইফটিজিং করে। এই কথা শোনার পর তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। জীবনে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি, আর এ বলছে আমি নাকি ইফটিজিং করি। সব মিথ্যা কথা আব্বু। অসম্ভব, আমার ছেলে এই কাজ কখনো করতে পারে না। আপনার কাছে কি প্রমাণ আছে? আছে, একটু অপেক্ষা করেন। ম্যাম, আমরা এসেছি। এই তো চলে এসেছে। কিন্তু আমি তো এনাদের কখনো দেখিনি। এনারা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন কেন? তুমি এদিকে আসো। জি ম্যাম। তুমি নির্ভয়ে বলো, এটা সেই ছেলে না যে তোমাকে প্রতিদিন ডিস্টার্ব করে? মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, না ম্যাম, আমি ওনাকে আগে কখনো দেখিনি। তুমি ভালো করে দেখে বলো। আমার কোনো ভুল হচ্ছে না। এই ভাইয়াকে তো আজকে প্রথমবার দেখছি। কি? এবার চুপ করে আছেন কেন? আপনি শুধু শুধু আমাদের হয়রানি করলেন। এর জন্য আমি দুঃখিত। আপনারা এখন যেতে পারেন। 1 মিনিট, আগে আমাকে সরি বলুন। সরি। আমি ওনার কাছে গিয়ে বললাম, আমার তো ঠিক আপনার মতো একটা বউ চাই, যে বলার সাথে সাথে আমার সব কাজ করবে। কি বললি? আব্বু চলো এখান থেকে। তারপর থানা থেকে বেরিয়ে আসলাম। ও, আপনাদের তো আমার পরিচয় দিলাম না। আমার নাম আরিয়ান আরমান। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার একটা ছোট বোন আছে, এবার ক্লাস 9-এ পড়ে। বাবার ছোটখাটো ব্যবসা আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। খিদা লাগছে, কিছু খেতে দাও। বাবা দিচ্ছি। শুধু শুধু আমার ছেলেটাকে এভাবে হয়রানি করলো। মা, পুলিশদের কাজই এইরকম। আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হওয়ার জন্য রুমে আসলাম। ইচ্ছে করছে পুলিশিনীকে গলা টিপে মারি। ছোট বোন আসলো। কিরে ভাইয়া, শুনলাম নাকি আজকে তোকে পুলিশে নিয়ে গেছে? ভুল করে আমাকে নিয়ে গেছে। তা তোকে খুব মেরেছে তাই না? তা তুই এখানে কি জন্য এসেছিস? মজা নিতে? মজা তো নিতেই হবে। দাঁড়া তুই, একবার যদি তোকে হাতের কাছে পাই। বাড়িতে থাকলে শান্তি পাই না, এর জন্য সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকে। হঠাৎই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি আমার বন্ধু সাকিবের ফোন। বল। কিরে মামা, যা শুনলাম সত্যি নাকি? সত্যি। এখন ফোন রাখ, বিকেলে ওই জায়গাটায় চলে আসিস, তোকে সব বলবো। ওকে মামা। ফোনটা কেটে দিলাম। যাক, তাহলে পুরো এলাকার সবাই জেনে গেছে। তারপর খাওয়া দাওয়া করলাম।
একটু রেস্ট নিয়ে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম। আমার আগেই সাকিব এসে বসে আছে। এসেছিস? এবার তোর কাহিনী বল। তারপর ওকে সব খুলে বললাম। সব শোনার পর ও হাসতে লাগলো, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এত হাসছিস কেন? ভুল তো মানুষই করে। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তা পুলিশ ম্যামের উপর কি ক্রাশ খেয়েছিস? কি বলবো, এই প্রথম কোনো মেয়েকে এত ভালো লাগলো। তাহলে আর কি, পিছনে লেগে থাক। শালা পাগল নাকি? এত তাড়াতাড়ি মরার শখ নাই। আচ্ছা চল এখন উঠি, অনেক কথা বলে ফেললাম। তারপর উঠে পিছন ফিরতেই যা দেখলাম, পুলিশিনী দাঁড়িয়ে আছে, সাথে দুইজন পুলিশ নিয়ে। এই রে, মনে হয় সব শুনে ফেলেছে। এই সাকিব, চল এখান থেকে। মামা চল। তারপর 2-3 পা সামনে দেওয়ার পরে আর হাঁটতে পারছি না। কি ব্যাপার, সামনের দিকে যাচ্ছি না কেন? মামা তুই থাক, আমি চললাম। আজকে মনে হয় তুই আবার গেলি। এই আমাকে ফেলে রেখে কোথায় পালাচ্ছিস? এই যা, আমাকে ফেলে চলে গেল। তোকে তো আমি পরে দেখে নিব শালা। পিছনে ফিরে তাকাতেই দেখি পুলিশিনী আমার শার্টের কলার ধরে দাঁড়িয়ে আছে। এটা কোন ধরনের অসভ্যতামি? থানায় চল, তারপর দেখাচ্ছি। আবার না না, আমি তো কিছু করিনি, তাহলে কেন যাব? আচ্ছা ঠিক আছে, নিব না। আগে বল তুই এখানে কি করছিস? আমি আর আমার বন্ধু মিলে এখানে তো প্রতিদিন আড্ডা দিই। আচ্ছা বুঝলাম, এবার বল তুই কোন কলেজে পড়িস? এই কলেজে পড়ি। আর কিছু জানাবেন? আমাকে আবার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। দাঁড়া, তার আগে তোর একটু তল্লাশি নিই। মানে কি? আমি কি চোর নাকি? চোর না, কিন্তু চোরেরা দেখতে তোর মতোই হয়। কি বললেন? এখন চুপচাপ দাঁড়িয়ে থাকবি। তারপর আর কোনো কথা না বলেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। উনি আমার তল্লাশি নিতে লাগলেন। হঠাৎই পকেট থেকে আমার সিগারেটের প্যাকেটটা বের করলেন। এইসব কি? কেন, সিগারেট? তুই এই বয়সে সিগারেট খাস? খাই। কেন, আপনার কোনো প্রবলেম? বেয়াদব ছেলে, আবার মুখে মুখে তর্ক করছিস। কি বললাম আমি? আর কখনো এসব খাবি? খাবো না। এবার যাই। আমি তোকে যেতে বলেছি? না বলেননি, কিন্তু এখানে থেকে আমি কি করব? বাড়িতে যেতে হবে তো। যদি তোকে কখনো সিগারেট খেতে দেখেছি, সোজা জেলে ঢুকিয়ে দেব। কোথাকার কে না কে, ওনার কথাই নাকি আমি সিগারেট খাওয়া ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, এবার তো যাই। যাওয়ার আগে তোর মোবাইল নাম্বার দিয়ে যা। আমি ফোন ব্যবহার করি না। এই, ওকে গাড়িতে তোলো। এই কথা বলার সাথে সাথে দুইজন পুলিশ মিলে আমাকে গাড়িতে তোলার জন্য নিয়ে যাচ্ছে। এই আমি নাম্বার দিচ্ছি, ছাড়ুন আমাকে। ছেড়ে দাও ওকে। তারপর ছেড়ে দিল আমায়। বলছিলাম কি, নাম্বার কি দিতেই হবে? না মানে পরে দিলে হয় না? উনি পিস্তলটা বের করে হাতে নিলেন। অনেকদিন হলো কাউকে ক্রস ফায়ার করিনি, আজকে তোকে করব। 018905224। এবার ঠিক আছে? এবার সোজা বাড়িতে যাবি। এটা সম্পূর্ণ আমার ইচ্ছা। এই বলে এক দৌড়ে চলে আসলাম। না জানি থাকলে আরো কি কি জিজ্ঞাসা করতো। বাসায় এসে হাঁপাতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি কিরে, তোর বেচাকে কুকুর তাড়া করছে নাকি? কুকুর থেকেও ভয়ঙ্কর। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আমার তো মনে হচ্ছে তুই চুরি করে এসেছিস। এই দেখ, ফালতু কথা একদম বলবি না, এমনিতেই রেগে আছি। ও মুখ ভেঙচিয়ে চলে গেল। একটু পরে পানি নিয়ে আসলো। এই নে ধর। এক গ্লাস পানি আনতে তোর এত সময় লাগলো? এখন পানির গ্লাসটা আবার নিয়ে যাব। না, এনেছিস যখন দে। এর মধ্যে আবার কিছু মিশিয়ে দিসনি তো? তোর জন্য আমি আর কিচ্ছু আনবো না। এই বলে চলে গেল। তারপর নিজের রুমে চলে আসলাম আমি। এসে ভাবতে লাগলাম উনি আমার নাম্বার কেন চাইলেন। এসব ভাবতে লাগলাম। মাগরিবের আজান দিয়ে দিল। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার বাসায় আসলাম। তারপর নাস্তাকে কিছুক্ষণ পড়তে বসলাম। অনেকক্ষণ পর্যন্ত পড়লাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে আসলাম। হঠাৎই একটা অচেনা নাম্বার থেকে কল আসলো, রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? মানুষ বলছি। জানি আপনি মানুষ, কিন্তু আপনার পরিচয়টা দেন। পরিচয় দেওয়ার পর তো আপনি কলটা কেটে দিবেন। যদি সেই রকম হয় তাহলে কথা বলবো না। এখন বলুন, কে আপনি? আমার নাম রাইসা। আজকে তোমাকে থানায় ধরে এনেছিলাম না? কি আপনি সেই পুলিশিনীটা? আমি সেই। তা কি মনে করে কল দিলেন? সেটা তোমার বুঝতে হবে না। কি ব্যাপার, আপনি এত মিষ্টি মিষ্টি কথা বলছেন কেন? আমি তো এইভাবেই কথা বলি। তখন তো রেগেছিলাম, তাই তুই বলেছি।
আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? ঘুমাবো আমি, না হলে সকালে উঠতে পারবো না। কলেজে কয়টা বাজে বের হবে? এটা কেন জিজ্ঞাসা করছে? না, সত্যি কথাটা বলবো না। এই তো 9টা বাজে বের হব। মিথ্যা বললাম, আমি 9টার পরে কলেজে যাই। ওকে, ঘুমাও তাহলে, গুড নাইট। এই বলে উনি ফোনটা কেটে দিল। সবকিছু আমার কাছে যেন স্বপ্নের মতো লাগছে। উনি আমার প্রতি এত ইন্টারেস্ট দেখাচ্ছেন কেন? এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। অনেকগুলো মিস কল দেখতে পেলাম পুলিশিনীর নাম্বার থেকে। হয়তো আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করুক, আমার কি। তারপর নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তখন 9টার উপরে বাজে। ছোট বোনকে সাথে নিয়ে বের হলাম। কিরে, তুই চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিস কেন? কথা না বলে চুপচাপ হাঁটতে থাক। আমি তো এদিক ওদিক তাকিয়ে দেখছি পুলিশিনী আছে কিনা। না, নেই দেখছি। তারপর রিয়াকে ওর স্কুলে দিয়ে আসলাম। তারপর যেই কলেজে ঢুকবো, গেটের সামনে দেখি পুলিশিনী দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কেমন করে যেন তাকাচ্ছে। আমার আর কলেজের ভিতরে যেতে ইচ্ছে করছে না। ওখানে দাঁড়িয়ে আছি। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছি পুলিশিনী আমার দিকে এগিয়ে আসছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে ম্যাম? আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল, তার সাথে দেখা করতে আসছিলাম। ও আচ্ছা। তা তুমি কি এই কলেজে পড়ো? পড়তাম, কিন্তু এখন আর পড়বো না। কেন, তোমাকে কি কেউ ডিস্টার্ব করে? না ম্যাম, মজা করছিলাম। আমার সাথে মজা করতে তোমার ভয় করে না? আসলে আমি পুলিশদের ভয় পাই না, আর আপনাকে তো একদমই না। ও আচ্ছা। হঠাৎই কোথা থেকে আমার বান্ধবী জেরিন আসলো। আমি যে পুলিশ ম্যামের সাথে কথা বলছি এটা ও খেয়াল করেনি। কিরে, তুই এখানে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ক্লাসে চল। এই কথা বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। পিছন ফিরে রাইসা, মানে পুলিশিনের দিকে তাকিয়ে দেখি চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। ওই ছাড় আমাকে। নে, ছেড়ে দিলাম, এখন চল। তোর কাছে কি চোখ নেই? তুই দেখছিলি আমি একজনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আর তুই সেখান থেকে এইভাবে নিয়ে আসবি? দূর, এত কিছু খেয়াল করিনি আমি। এখন ক্লাসে চল। তোকে এখন ইচ্ছা করছে? আমার রাগ দেখে ও ক্লাসে চলে গেল। তারপর আর কি, আমিও ক্লাসে বসলাম। মোবাইলটা সাইলেন্ট করব, এমন সময় পুলিশিনীর নাম্বার থেকে একটা মেসেজ আসলো। কলেজ ছুটির পর আমার জন্য অপেক্ষা করবে। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, তোর জন্য আমি অপেক্ষা করব। সাথে সাথে রিপ্লাই দিলাম, সরি পারবো না, আমার তাড়া আছে। তারপর মোবাইলটা সাইলেন্ট করে রেখে দিলাম। 1টা বাজে কলেজ ছুটি হলো। তারপর বই খাতা গুছিয়ে বন্ধুদের বিদায় দিয়ে কলেজের গেটে আসলাম। দেখলাম পুলিশিনী বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বাইক চালিয়ে সোজা আমার সামনে আসলো। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। উফ, এটা নিয়ে যে কি করব। বাইকে ওঠো। ধন্যবাদ, আমি যেতে পারবো, আপনি যান। তোমাকে উঠতে বলছি, ওঠো। বলছি আমি। আমাকে আর কোনো কথা বলতে দিল না। আমার হাত ধরে জোর করে বাইকে বসালেন। তারপর বাইক স্টার্ট দিলেন। দেখুন, এটা কিন্তু ঠিক হলো না। কি ঠিক কি ভুল এটা তোমার থেকে আমি ভালো বুঝবো। কচু বুঝেন আপনি। আমার কথা শুনে হাসতে লাগলেন। ওনার থেকে একটু দূরে বসেছি। এত দূরে বসছো যে, পড়ে যাবে তো। পড়বো না, আপনি চালান। হঠাৎই সামনে স্পিড ব্রেকার দেখতে পেলাম। ওনার সাথে এক ধাক্কা খেলাম। সরি, আমি ইচ্ছে করে করিনি। ইচ্ছে করেই করেছো। সরি, বিশ্বাস করুন। আমার কথা শুনে উনি মুচকি মুচকি হাসতে লাগলেন। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বার যেন এমন না হয়। বোনের স্কুলের সামনে আসতেই ওনাকে বাইকটা দাঁড় করাতে বললাম। এখানে দাঁড়ান। এখানে? আমার বোন এই স্কুলে পড়ে, ওকে সাথে নিয়ে যাব। ও আচ্ছা। ধন্যবাদ আপনাকে, এখন আপনি যেতে পারেন। তোমার বোনের সাথে পরিচয় করিয়ে দাও। ওর ক্লাস মনে হয় এখনো চলছে। একথা বলতে না বলতে হাজির। ভাইয়া, চলে এসেছি আমি। দেখতে পাচ্ছি। তোকে কি আবার পুলিশে ধরতে এসেছে? না, ওই রকম না। তাহলে উনি এখানে কি করছেন? তোর এত কিছু জানতে হবে না। রাইসা মানে পুলিশিনী এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছিল। তোমার নাম কি আপু? রিয়া, আর কিছু জিজ্ঞাসা করবেন? আমি ওকে বলেছি। আপু তুমি বলো, তোমার নাম কি? শারমিন সুলতানা রিয়া। দেরি হয়ে যাচ্ছে আমাদের। আর 2 মিনিট। এই যে আপু, তুমি আমার সাথে একটু এদিকে আসো তো। ওদিকে কেন? যা বলার আমার সামনে বলেন। তুই সবসময় বেশি বকবক করিস। আপনি কি বলবেন বলেন। কি বললি? তারপর পুলিশিনী আমার দিকে তাকিয়ে বলল,
এই তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমরা কথা বলে আসছি। তারপর ওরা দুজনে দূরে গিয়ে কথা বলতে লাগলো। 5 মিনিট পরে আসলো। 2 মিনিটে কথা বলে 5 মিনিট। ওকে, এবার তোমরা যাও। আর আপু, তোমাকে যেমন যেমন বলেছি ঠিক সেই রকম করবে। রিয়া আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল। ঠিক আছে আপু। তারপর পুলিশ ম্যাম আমার কাছে এসে বললেন, কল দেওয়ার সাথে সাথে রিসিভ করবে। ওকে। এবার তোমরা যাও। তারপর চলে আসলাম আমরা। এখন শুধু এটাই জানতে হবে পুলিশিনী রিয়াকে কি এমন বলল। ওই আমাকে একটা কথা বলো। একটা কেন, হাজারটা বল। পুলিশ ম্যাম তোকে কি বলেছে? ওরা সিক্রেট, বলা যাবে না। প্লিজ বোন বল আমায়। বলছি তো বলা যাবে না। ওকে ঠিক আছে, বলতে হবে না তোকে। ঠিক আছে। তারপর বাসায় এসে সোফার উপর বসে বসে রাগে ফুঁসতে লাগলাম। কি রে, তোর আবার কি হলো? সত্যি করে বলো, ও কি আমার নিজের বোন? আম্মু রিয়ার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই তুই কিছু করেছিস। আম্মু বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তাহলে ও এমন করছে কেন? কি জানি কেন এমন করছে। তুই কিছু জানিস না তাই তো? পুলিশ ম্যাম তোকে কি বলেছে? কোন পুলিশ ম্যাম? কেমন পুলিশ ম্যাম? মা ওকে আমার সামনে থেকে যেতে বলো। এ কথা বলার সাথে সাথে ও রুমে চলে গেল। খিদা লাগছে, কিছু খেতে দাও। টেবিলে বস, খাবার দিচ্ছি আমি। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুমালাম। বিকাল 4টা বাজে ঘুম ভাঙলো। আম্মু ডাকছে আমাকে। কি হলো? তাড়াতাড়ি উঠে বাজারে যা। এখন এই সময়? বাড়িতে মেহমান আসবে, তোর বড় খালা আসবে। যাচ্ছি। শান্তিতে একটু ঘুমাতেও পারবো না। তারপর বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। সোজা দোকানে গেলাম। একটা সিগারেট খেয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে আম্মুকে আবার ফোন দিলাম, কারণ কি বাজার করতে হবে সব ভুলে গেছি। বাজার করতে করতে অনেকটা সময় চলে গেল। বাজার থেকে বের হব, সামনে দেখি দাঁড়িয়ে আছে। বুঝলাম না উনি জানলেন কিভাবে আমি এখন বাজারে আছি। তুমি এখানে? কেন, এখানে আসা কি বারণ নাকি? না, এই সময় বাজার করতে আসছো যে? আসলে আজকে আমাকে দেখতে আসবে তো। কি দেখতে আসবে? আসলে মেয়ে পক্ষ দেখতে আসবে আমাকে। হোয়াট? তুমি কি মেয়ে নাকি? তো কি হইছে, আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। চুপ! আর একটা বাজে কথা বললে। কি ব্যাপার, আপনি রাগ করছেন কেন? পিস্তলটা বের করে আমার মাথায় ধরলেন। সত্যি করে বলো, আসল কথা কি? না হলে কিন্তু এক্ষুনি। বলছি আসলে আমার বড় খালামণিরা আসবে এখন, তাই ওনাদের জন্য বাজার করতে আসলাম। তুমি কেমন বদমাইশ এটা আমি জানি। কি জানেন? আর বন্দুকটা নামান, ভয় করছে আমার। নামাবো, তার আগে ওইদিকে আসো। বলেন। তারপর উনি পিস্তলটা নামালেন। কি হলো, কিছু বললে বলেন, আমার দেরি হয়ে যাচ্ছে। এদিকে আসো। ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার মাথা চুলগুলো এলোমেলো হয়ে আছে, উনি সেগুলো ঠিক করে দিলেন। তারপর আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আপনার এইসব কিন্তু আমার মোটেও সুবিধা লাগছে না। তুমি এত বদ কেন? তোমার সাথে দেখা হলেই রাগিয়ে দাও আমায়। আমি ওই রকমই। তোমাকে নিয়ে যে কি করব। কেমন করে যেন তাকিয়ে আছে। প্লিজ যেতে দিন আমায়। যাবে, তার আগে তোমাকে একটা জিনিস দেই। কিছু লাগবে না আমার, এই দেখুন আম্মু কল দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দিব। এখন বাইকে ওঠো। থাক, আমি যেতে পারবো। উঠতে বসি, ওঠো। তারপর বাইকে উঠলাম। বাড়ির সামনে এসে আমাকে নামিয়ে দিলেন। ঠিক আছে, এবার যাও। আচ্ছা। আর শোনো, আবার কি? রাতে কল দিব, সাথে সাথে রিসিভ করবে। চেষ্টা করব। এই কথা বলে ওখানে আর দাঁড়ালাম না, সোজা বাড়ির ভিতরে চলে আসলাম। কি রে, তোর আসতে এতক্ষণ লাগলো? গাড়ি পাচ্ছিলাম না তাই। নাকি কোথাও বসে আড্ডা দিচ্ছিলি? দেখ, আর কখনো বাজার করে আনবো না। এই বলে রাগ দেখিয়ে চলে আসলাম। রুমে এসে পুলিশিনী 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এই কয়দিনে ওনাকে অনেক এড়িয়ে চলেছি। যতবার এড়িয়ে চলি উনি তত কাছে আসেন। বুঝলাম না উনি চাইছেনটা কি। একদিন সকালবেলা, ওই দিন আমাদের কলেজ বন্ধ ছিল, সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে স্কুলের সামনে আসলাম। একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে ঝগড়া করছে। ওদের কাছে গেলাম। ছেলেটাকে দেখে বেশ বড় ঘরের মনে হচ্ছে। এ আপু, এখানে কি হচ্ছে? মেয়েটি বলে উঠল, এই যে ভাইয়া দেখুন না, ছেলেটা আমার সাথে বাজে বিহেভস করছে। ও যা বলো তা কি সত্যি? সত্যি। কি করবি তুই? আর এখান থেকে চলে যা, হিরো সাজতে আসিস না।
ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। সাথে সাথে একটা চড় দিলাম। চড় খেয়ে ছেলেটা গালে হাত। ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। কি বললি আবার বল। তোর তো দেখছি সাহস কম না। তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। তুই জানিস না আমি কে। আচ্ছা বল, কে তুই? আজকের জন্য আমি এখান থেকে যাচ্ছি, কিন্তু পরে তোকে দেখে নিব। এই কথা বলতেই আবার একটা চড় দিলাম। এদিকে মেয়েটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। তারপর ছেলেটা আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে চলে গেল। তারপর মেয়েটাকে বাড়িতে দিয়ে এসে ওখান থেকে আমি চলে আসলাম। ফোনটা বেঁচে উঠলো। হাতে নিয়ে দেখে পুলিশিনী ফোন দিয়েছে। রিসিভ করলাম না, কেটে দিলাম। পরপর আরো কয়েকবার কল দিল। এমনিতেই মাথা গরম। তারপর বিরক্ত হয়ে কল ধরলাম। কল রিসিভ করতে এত সময় লাগলো যে? কিছু বলবেন? বলবো। বাড়ি থেকে বের হও। এইমাত্র বাসায় এসেছি, এখন আর কোথাও যেতে পারবো না। এমনিতেই মাথা গরম আছে। কেন কেন, কি হলো? নাকি কারোর সাথে মারামারি করছো? করছি ভাই। এই বলে ফোনটা কেটে দিলাম। কি রে, তোর আবার কি হলো? আর বলো না। তারপর আম্মুকে সবকিছু বললাম। তোকে নিয়ে আর পারলাম না। কতবার বারণ করেছি এসব ঝামেলায় না জড়াতে। কি করব? ছেলেটার কথা শুনে আমার মাথা গরম, ঠিক রাখতে পারিনি। ভবিষ্যতে যেন আর এরকম কিছু না হয়। তারপর আম্মু চলে গেল। এদিকে রিয়া লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিল। এদিকে পুলিশ ম্যাম বাড়িতে গেল। যাওয়ার সাথে সাথে দেখলো ওর ছোট ভাই ওনার বাবার সাথে বসে বসে কান্না করছে। বাবা ভাইয়ের কি হলো? দেখ না, ওকে নাকি কোন ছেলে মেরেছে। কি? কার এত বড় সাহস যে আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে? ও নাকি ছেলেটাকে চিনে না। ওর স্কুলের সামনে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলছিল, তখন ছেলেটা এসে ওকে থাপ্পড় দেয়। তুই কি সম্পর্কে কিছু বলতে পারবি? রাকিব হলো ওনার ভাইয়ের নাম। না আপু, ওকে আগে কখনো দেখিনি, তবে দেখলে চিনবো। ওকে, তুই এখন যা, আমি দেখছি। এটা নিয়ে তুই এত ভাবিস না, এমনিতেই তোর অনেক চাপ থাকে। না বাবা, এই বিষয়টা দেখতে হবে। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। তবে তোর ভাইয়ের কথাই কাউকে কিছু করিস না। আমার মনে হচ্ছে ও মিথ্যা বলছে। আচ্ছা বাদ দাও, দুপুর হতে চললো, আমাকে আবার ডিউটিতে যেতে হবে। এই বলে পুলিশ ম্যাম ওনার রুমে আসলেন। আসার সাথে সাথে ওনার নাম্বারে একটা কল আসলো। রিয়া বলো, কেমন আছো? এইসব বাদ দাও, ভাইয়া আজকে একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। কি করেছে তোমার ভাই? এখন আব্বু আম্মু সবাই ওকে বকছে। এবার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। ফোনটা কেটে দিয়ে ওনার ভাইকে ডাক দিল। আপু ডাকছিলে আমায়? এদিকে আয় তো। তারপর উনি মোবাইল বের করে আমার ছবি দেখালেন। দেখ তো, এটা সেই ছেলে নাকি যে তোকে মেরেছে? এটা তো সেই ছেলেটাই যে সকালে আমাকে। আর কিছু বলতে দিল না। এখন যা তুই। আপু তুমি কিন্তু ওকে। বললাম না তোকে এখান থেকে যেতে? তারপর চলে গেল। এদিকে রাইসা খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেল। বিকেলে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎই আমাকে রেখে সবাই উঠে গেল। কি হলো, তোরা দাঁড়িয়ে পড়লি কেন? কি হলো তোদের? মামা পিছনে তাকিয়ে দেখো। এই আমাকে রেখে কোথায় যাচ্ছিস? এই যা, সবাই চলে গেল। কিন্তু ওরা চলে গেল কেন? তারপর উঠে পিছন ফিরতেই যা দেখলাম, পুলিশ ম্যাম। উনি এসে কোনো কথা না বলেই আমার কলার ধরে গাড়িতে তুললেন। কি হচ্ছে এসব? আর আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার শ্বশুর বাড়ি। দেখুন, আমি যদি কোনো অন্যায় করে থাকি বলুন। অযথা আমাকে। বিরাট অন্যায় করেছিস। কি করেছি ওইটা বলুন। তোর খুব সাহস বেড়েছে। আরে কি অন্যায় করেছি ওইটা তো বলুন। কেন শুধু শুধু এমন করছেন? কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তাহলে কি হাসবো নাকি? একদম চুপ থাকবি, মুখ দিয়ে যেন আর একটা কথাও বের না হয়। তাহলে ছেড়ে দিন আমায়। হঠাৎ দেখতে পেলাম উনি গাড়িটা থানার দিকে না নিয়ে গিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। এ কি, থানা তো পিছনে রয়ে গেল, আপনি আমাকে ওই দিকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পারবি তোর জমের বাড়ি। বলুন না, আমার অপরাধটা কি? উনি আমার কথার উত্তর না দিয়ে একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালেন। গাড়ি থেকে নাম। এইভাবে বলছেন কেন? একটু সুন্দরভাবেও তো বলতে পারেন। তোকে তো আমি। নামছি তো। এবার আমার পেছন পেছন আয়, তার আগে তোর মোবাইলটা আমাকে দে। কেন, কি করবেন? তোকে দিতে বলছি, দে। তারপর আমার ফোনটা ওনাকে দিলাম। উনি মোবাইলটা বন্ধ করে দিলেন।
এটা কি করলেন? এখন আমার পেছন পেছন আয়। তারপর ওনার পিছন পিছন বাড়ির ভিতরে আসলাম। বাড়ির ভিতরে ঢুকেই তো অবাক, কারণ ওই ছেলেটা যাকে আমি চর মেরেছিলাম, কিন্তু ও এইখানে কি করছে? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আসছি। আপু, এটা তো ওই ছেলেটাই যে আমাকে মেরেছিল। এবার তোকে কে বাঁচাবে? তোর মুখে হাত দে। আপু, তুমি কিন্তু ওকে। তোকে বললাম না চুপ থাকতে? ও আপনার কে হয়? আমার ছোট ভাই। এবার বল, ওর সাথে তোর কিসের ঝামেলা? তারপর ওকে সব খুলে বললাম। এখন আপনার ভাই আপনাকে কি মিথ্যা বলেছে এটা তো আমি জানি না। এখন আপনি চাইলে আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারেন। রাকিব ও যা বললো তাকে সত্যি? না আপু, ও মিথ্যা বলছে। এই কথা বলার সাথে সাথে ঠাস করে একটা চড় দিলেন আমার গালে, নয় ওনার ভাইয়ের গালে। আমি তো ভয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আপু, তুমি আমাকে মারলে। যেটা আমার আরো আগে করা উচিত ছিল। আদরে আদরে তোকে বাদর তৈরি করেছি, তুই আমার ভাই হয়ে এসব কাজ করছিস? তুই কি মনে করিস আমি কিছু জানি না, জানতে পারবো না? কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কথাগুলো শুনছিলাম। এইবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। যদি ভবিষ্যতে তোর নামে আর কোনো অভিযোগ পাই তো দেখবি। যা এখন। তারপরও চলে গেল এখান থেকে। এবার তোকে কি করব? মানে কি? আমি কি করেছি? তুই কি কিছুই বুঝিস না, নাকি বুঝো না বুঝার ভান করিস? সব বুঝি। এখন আমাকে যেতে দিলে খুশি হব। যাবি। তার আগে বল কি বুঝিস, আমি কেন তোর এত খবর নেই? আমি তো আপনার কেউ হই না। হ্যাঁ, ছোট ভাই হিসেবে আমার একটু খোঁজ খবর নেন, এটা আমি বুঝি। এ কথা শুনে উনি রেগে চোখ দুটো লাল করে ফেললেন, রাগে ফুঁসতে ফুঁসতে লাগলেন। কি হলো, এমন করছেন কেন? ভুল কিছু তো বলিনি। কোনো কথা না বলেই আমার কলার ধরলেন। তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখি না, বুঝলি? এছাড়া তো আর কিছু হব না, আপনি আমার বড়। তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আমি তো যা ভাবি বলে দিয়েছি। ওকে, তাহলে চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি তোকে কিভাবে বলছি? ওনার কথা মতো চোখ বন্ধ করলাম। হঠাৎই আমার মাথার পিছনে কারো হাতের ছোঁয়া পেলাম। তারপর হাত দিয়ে মাথাটা নিচু করে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট লাগিয়ে দিল। আমার সারা শরীরে যেন কারেন্ট বয়ে গেল। ওনাকে নিজের থেকে ছাড়াতেও পারছি না, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ পর ছেড়ে দিলেন, তারপর হাঁপাতে লাগলেন। ছি ছি, এসব কি? এবার বুঝলি? কিন্তু এটা ঠিক না। সেটা তোর থেকে আমি ভালো বুঝবো। আর শোন, বলেন। আই লাভ ইউ। এখন চল, তোকে বাড়িতে দিয়ে আসি। কিন্তু আমার মনে হয় না আপনারই ভালোবাসা থাকবে। তুই কিন্তু বেশি বলছিস। সত্যিটা বললাম। গাড়িতে ওঠ। তারপর গাড়িতে উঠে বসলাম। প্রতিদিন কয়টা সিগারেট খাস? ছি ছি, ওইসব আমি খাই না। মিথ্যা বলিস না, তোর গায়ে সিগারেটের গন্ধ পেয়েছি। খাই না, বন্ধুদের সাথে থাকলে খাই, বেশি না, প্রতিদিন 4-5টা। এই অভ্যাসটা বাদ দিয়ে দে। আপনি বললেই হলো। আমি জানি ভালোভাবে বললে শুনবি, এর ব্যবস্থাও আছে। কি কি করবেন আপনি? সেটা তো থানায় নিয়ে গিয়েই বুঝাবো। আর খাবো না। এই তো গুড বয়। আর শোন, তোর ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমাকে দে। কেন, ওটা দিয়ে কি করবেন? তোকে দিতে বলছি, দে। এত কথা বলিস কেন? এখন না, বাড়িতে গিয়ে ফোনে বলবো, কারণ পাসওয়ার্ডটা আমার মনে নেই, ডায়েরিতে লিখে রাখছি। আচ্ছা ঠিক আছে। তারপর উনি আমাকে বাসার সামনে নামিয়ে দিলেন। একটু যাওয়ার পরে আবার ডাক দিলেন। এদিকে আয়। বারবার ডাকেন কেন? তোর মোবাইলটা নিয়ে যা। দেন। তারপর মোবাইলটা নিয়ে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না। পিছন থেকে ওনার হাসির শব্দ আসছিল। ইচ্ছে করছে এখনই গিয়ে ঠাস করে দুটো দিতে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুলিশ ম্যাম চলে গেলেন। বাড়িতে ঢুকলাম। এতক্ষণ কোথায় ছিলি? একটা কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। ঘোরাফেরা ছাড়া তোর আর কি এমন কাজ আছে? তোমরা বুঝবে না। এই বলে আমার রুমে চলে আসলাম। আম্মু, ভাইয়া এখন কার কার সাথে ঘুরতে চায় জানো? আমি কিভাবে জানবো? ও এখন আমাদের। এখন কি বল? থাক, তুমি বুঝবে না। এই বলে রিয়া চলে গেল। তোদের কোনো কথা আমি বুঝতে পারছি না, দূর। এদিকে আমি রুমে এসে মোবাইলটা চার্জে লাগালাম, আর অন করলাম না। তারপর পড়তে বসলাম।
রাত 10টা বেজে গেল। তারপর আব্বু আসলো, সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। তারপর মোবাইলটা অন করলাম, দেখি রাইসার নাম্বার থেকে 10টা মিস কল এসেছে। আমি আর কল দিলাম না। এদিকে উনি ভাবতে লাগলেন, না জানি শয়তানটা এখন কি করছে, আর একবার কল দিয়ে দেখি। রাইসার কল আসলো। বলেন। কল রিসিভ তোর এত সময় লাগলো? সাথে সাথেই তো রিসিভ করলাম। কি করো এখন? একবার তুই করে বলেন, আরেকবার তুমি করে বলেন। আমার ভালো লাগে তাই। খাওয়া দাওয়া করছো? আপনি? এই মাত্র করলাম। তোমাকে তখন কি বলেছিলাম? কখন? আমার তো কিছুই মনে নেই। তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দাও। আবার তুই করে বলছেন? আবার রাগ উঠিয়ে দিয়েছিস, এখন পাসওয়ার্ডটা দে। এই নেন। এটা পাসওয়ার্ড? এখন ঘুমাবো, বাই। এই বলে সাথে সাথে ফোনটা কেটে দিলাম। ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করলাম, কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে একা যাচ্ছি, রিয়া আমার আগে চলে গেছে। মোবাইলটা তখনও সাইলেন্ট ছিল। রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি। হঠাৎ আমার সামনে একটা কালো গাড়ি এসে থামলো। তারপর গাড়ি থেকে 3 জন বেরিয়ে আসলো। কি হলো, কিছু বলবেন? তোকে আমাদের সাথে যেতে হবে। আমি তো আপনাদের চিনি না, আর কোথায় নিয়ে যাবেন আমাকে? তোর জমের বাড়ি। দেখুন, আপনারা যেই হন, আমি আপনাদের সাথে কোথাও যাব না। আমার দেরি হয়ে যাচ্ছে, চললাম। এই কথা বলতেই কেউ একজন আমার মাথার পিছনে ভারী কিছু দিয়ে মারলো। সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুললাম, নিজেকে একটা বন্ধ ঘরের মধ্যে আবিষ্কার করলাম। মাথাটা কেমন জানি ব্যথা করছে, উঠতে পারছি না, কারণ হাত পা বাঁধা আছে। তার মানে কেউ আমাকে কিডন্যাপ করেছে। চিৎকার করতে লাগলাম, কিন্তু কারো সারা শব্দ শুনতে পেলাম না। হঠাৎই দরজা খোলার শব্দ পেলাম। তারপর 4 জন লোক ভিতরে আসলো। কারা আপনারা? আমরা কে এটা জেনে তোর কোনো লাভ নেই। তাহলে আমাকে এখানে ধরে এনেছেন কেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। তুই কিছু করিসনি, কিন্তু তোর পুলিশ ম্যাম আমাদের বসকে ধরে নিয়ে গেছে। তো এর সাথে আমার কি সম্পর্ক? আমি তো কিছু করিনি। আহারে কসি খোকা, কিছু বোঝে না। আরে তোকে আটকে রেখে বসকে মুক্ত করে নিয়ে আসবো। প্লিজ ছেড়ে দেন আমাকে। ওই, ওর মুখটা বেঁধে ফেলতো, বড্ড বেশি বকবক করছে। তারপর কাপড় দিয়ে আমার মুখটা বেঁধে ফেললো। ও আবার বলতে লাগলো, এখানে একটা ভিডিও করে ওই পুলিশনির কাছে পাঠা, আর আমরা কি চাইছি সেটাও বলে দিবি। ওকে। এদিকে পুলিশিনি আমার মোবাইলে একের পর এক কল দিচ্ছি, কিন্তু মোবাইল বন্ধ বলছে। দূর, শয়তানটা ফোন বন্ধ করে রেখেছে। ইচ্ছে করছে দুটো লাগিয়ে দেই। না, একবার ওর কলেজে গিয়ে দেখি। এই বলে ও যেই থানা থেকে বের হবে, হঠাৎই আমার মোবাইল থেকে একটা ভিডিও আসলো। সাথে সাথে উনি ভিডিওটা দেখলেন। ও, তাহলে এই ব্যাপার। এবার তোরাও ধরা পড়বি। তোরা আমার জিনিসে হাত দিয়েছিস, এবার তোরাও টের পাবি। এই বলে উনি আবার থানার ভিতরে আসলেন, এসে লকআপে ঢুকলেন। তারপর ওদের বসকে মারতে লাগলেন। বল, তোর সাথে আর কে কে আছে? দেখ, তুই আমার ব্যাপারে এখনো কিছু জানিস না, ছেড়ে দে আমায়। আচ্ছা ঠিক আছে, তাহলে বল কে তুই? সেটা সময় হলে জানতে পারবি। এখন আমাকে ছেড়ে দিলেই তোর ভালো হবে। তোকে আমি শেষবারের মতো বলছি, তুই আমাকে মেরে ফেল, তবুও বলবো না। বুঝেছি, এভাবে তুই মুখ খুলবি না। হাবিলদার, এদিকে আসো। ইয়েস ম্যাম, বলুন। ওকে চেয়ারের সাথে ভালো করে বাঁধো। এই ম্যাম, তোকে যা যা জিজ্ঞেস করছে সব বলে দে। কিছুদিন আগেও উনি দুজনকে মেরে ফেলেছে। ওকে এইভাবে বলে কোনো লাভ হবে না। যেটা বললাম ওইটা করো। আমিও দেখবো ও কত বড় অপরাধী। ওকে ম্যাম। এই বলে হাবিলদার ওকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধলো। ওকে কারেন্ট দিতে হবে। কিছুদিন আগেও তো এটা দিয়ে দুজনকে মেরে ফেলেছিলেন। সমস্যা নেই, আজকে তৃতীয়টা হবে। এইসব কথা শুনে ও ঘাবড়ে গেল। এই নেন ম্যাম। 1 মিনিট বলছি, আমি সব বলছি। এই তো কথার মতো কথা বললি। মনে কর তুই আর কিছুদিন বেঁচে থাকবি। তারপর ওর থেকে সব কথা বের করলো। তারপর উনি ফোর্স নিয়ে বেরিয়ে পড়লেন। এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সারাদিন কিছু খেয়ে দেয়নি, অন্ধকার একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। ওরা আবার আসলো, নিজেদের মধ্যে কথা বলছে। পুলিশনি যদি কোনো চালাকি করার চেষ্টা করে, তাহলে আর কি, সোজা ওকে গুলি করে দিবি। তাহলে আমরা একজন এখানে থাকি, ওরে পাহারা দিই।
তুই ওখানে থাক। ওই তোরা দুইজনে আমার সাথে চল, এতক্ষণে বসকে নিয়ে চলে আসার কথা। তারপর ওরা তিনজন চলে গেল। একজন আমাকে পাহারা দেওয়ার জন্য রেখে গেল। আমাকে একটু পানি খেতে দেন। আরে খাবি খাবি, আর একটু অপেক্ষা কর। পানি কেন, তোর যা মন চাই তাই খাস। প্লিজ একটু পানি দেন, খুব পিপাসা পেয়েছে। এই নে ধর, তোর কিছু হলে তো আবার সমস্যা হবে। হাতটা তো খুলে দেন। তারপর হাত খুলে দিলেন। পানি খাওয়ার পর একটু ভালো লাগছে। হঠাৎই কারো দরজা খোলার শব্দ পেলাম। ওর দিকে তাকিয়ে দেখি এখন আবার কে এলো? হয়তো আপনাদের বসকে নিয়ে চলে এসেছে। তুই ঠিক বলেছিস। তারপরও বন্দুকটা বের করে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজাটা খুললো, কিন্তু বাইরে কাউকে দেখলো না। আবার আমার দিকে তাকিয়ে বলল, বাইরে তো কেউ নেই। এ কথা বলার সাথে সাথে হঠাৎই কেউ ওর মাথায় বাড়ি মারলো। ও ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লো। তারপর ওর পিছনে দেখলাম পুলিশ ম্যাম দাঁড়িয়ে আছে, হাতে লাঠি নিয়ে। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে কাকে যেন ফোন দিলেন। ওকে, পেয়ে গেছি, সবাইকে ধরে ফেল। তারপর বাকি যে তিনজন আছে ওদেরকে পুলিশ ধরে ফেললো। উনি বাড়ির ভিতর ঢুকলেন। লাইটটা দিতেই যেই আমাকে দেখলেন, দৌড়ে আমার কাছে আসলেন। এসেই শক্ত করে জড়িয়ে ধরলেন আমায়। আমিও জড়িয়ে ধরলাম। দেখলাম কান্না করছেন উনি। কি রে, বেঁচে আছিস তাহলে? আমাকে মারা এত সহজ না। তা তো দেখতেই পাচ্ছি। এখন কি এখানে থাকবেন? আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলুন। চলো। তারপর উনি আমাকে ধরে গাড়ির কাছে নিয়ে আসলেন। তারপর ভিতরে বসলাম। 1 মিনিটও কি এখানে এইভাবে পড়ে থাকবে? কেন, তোর কি দরদ হচ্ছে নাকি? না, কি বলেন? এখন চলুন। তারপর গাড়ি স্টার্ট দিলেন। এখন কয়টা বাজে? বেশি না, মানে 7টা বাজে। কি, আজকে বাড়িতে গেলে জানি না কি অপেক্ষা করছে। আমারও তাই মনে হচ্ছে। আপনি এই কথা বলছেন? আপনার জন্যই তো এসব হলো। এই কথা বলার পর দেখি নাক টানা শব্দ পাচ্ছি। কান্না করছেন উনি। কি হলো, আপনার চোখে পানি কেন? আজ যা কিছু হলো সব আমার জন্য, তাই না? তো কি করবেন এখন? এটা ভাবিস না তোকে আমি ছেড়ে দেব। তাহলে কি করবেন? আপনাকে আবারও বলছি, ভালোবাসি না আপনাকে। আস্তে আস্তে ভাসবি, আমি তো আর তোকে জোর করছি না। কেন বুঝতে চাইছেন না? আপনাকে কখনো ওই নজরে দেখিনি। তাহলে কোন নজরে দেখেছিস? আপনি তো আমার বড়, তাহলে অবশ্যই বোনের নজরে দেখেছি। এই কথা বলার সাথে সাথে উনি গাড়িটা ব্রেক করলেন। তুই এখনই গাড়ি থেকে নাম। বাড়িতে চলে এসেছি নাকি? তোকে নামতে বলছি, নাম। তারপর অজ্ঞাত গাড়ি থেকে নামতে হলো। এখনো তো বাড়িতে আসিনি, কেন নামালেন? এবার হেঁটে হেঁটে বাড়িতে যা। হঠাৎ করে এমন করছেন কেন? এখনো তো কিছু করিনি। আমি তোর বোন হই, তাই না? কেন মিথ্যা কি বললাম? আপনি আমার বড় যখন, তাহলে তো বোনই হবেন। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে না গেলে গুলি করে তোর খুলি উড়াই দিব। আচ্ছা, আপনি বলেন কি হবেন আপনি আমার? তোকে বাড়িতে দিয়ে আসবো, একটা শর্ত আছে। আপনার সব শর্ত মানতে আমি রাজি। কি করতে হবে বলুন? জোরে চিৎকার করে বলবি ভালোবাসিস আমায়। আচ্ছা ঠিক আছে, ভালোবাসি। এবার ঠিক আছে? এত তাড়াতাড়ি? এবার তো নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, উঠে বস। তারপর গাড়িতে বসলাম। কাকে ভালোবাসিস ওটা তো বললি না। যার সাথে আমার বিয়ে হবে। তাহলে ঠিক আছে, তোকে তো আমিই বিয়ে করব। শখ কত, মরে গেলেও আপনাকে বিয়ে করব না। তোর সাথে কথা বলাটাই আমার ভুল। তো বলেন কেন? উফ, চুপ থাক তুই, মুখ দিয়ে আর একটা কথা বের করবি না। এসব বলে কোনো লাভ নেই, ভয় পাই না আপনাকে। আচ্ছা তাই? বিশেষ করে পুলিশদের একদমই দেখতে পারি না। কিন্তু আমাকে তো তোর সারা জীবন দেখতে হবে। কিভাবে? কচি খোকা, কিচ্ছু বোঝে না তাই না? থাক, আর কিছু বুঝতে চাই না। সারাদিন তো মনে হয় না খেয়েছিলি। না, আমি তো সারাদিন শ্বশুর বাড়িতে ছিলাম, ওরা আমাকে জামাই আদর করেছে। ওকে, এবার তাহলে আমিও একটু করি। দেখুন, আর কোনো মজা নয়। আচ্ছা ঠিক আছে, গাড়ি থেকে নামো। আবার কেন? নামতে বলছি, নামো। তারপর গাড়ি থেকে ওনার পিছন পিছন হাঁটতে লাগলাম। দেখলাম উনি একটা রেস্টুরেন্টে আসলেন। এবার বলো কি খাবে? যা আছে সব দিতে বলেন। এখন আমি ইচ্ছা করলে আপনাকেও খেয়ে ফেলতে পারবো। আচ্ছা।
তারপর উনি ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিলেন। তারপর আমি গফ শেপ খেতে লাগলাম। রাইসা দেখে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট ব্যথা করবে। আমি খেয়েছি কিনা এটা কি একেবারে জিজ্ঞেস করেছিস? কেন, আপনার কি শরীর খারাপ নাকি? বুঝেছি, তুই কখনো আমাকে বুঝবি না। খাবারটা কিন্তু ভালোই ছিল। আপনি খাবেন? না, তুই খা। আপনি তো বললেন কিছু খাননি। বাড়ি গিয়ে খেয়ে নেব। তাহলে তো ভালোই। তোর মুখ দিয়ে খুব কথা বের হচ্ছে, তাই না? বাড়িতে চল, তারপর তোকে দেখে নিচ্ছি। বিড়বিড় করে কি বলছেন? তোকে মারার কথা ভাবছি। আপনি এমন কেন? বকবক না করে গাড়িতে গিয়ে বস, আমি আসছি। তারপর আর কথা না বলে গাড়িতে গিয়ে চুপচাপ বসে রইলাম। একটু পরে উনি আসলেন। তারপর গাড়ি স্টার্ট দিলেন। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। এটাই তো আমাদের কাজ। তোর জায়গায় অন্য কেউ থাকলেও এটাই করতাম। ও আচ্ছা। তারপর অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম, কেউ কোনো কথা বলছি না। ওনার একটা হাত আমার হাতের উপর রাখলেন। আমিও আর কিছু বললাম না। তারপর বাড়ির সামনে আসতেই গাড়ি দাঁড় করালেন। আপনার কাছে অনুরোধ রইল, যা কিছু এইসব বাড়িতে কাউকে কিছু বলবেন না। দরজা দেখছি খোলা আছে। ভেতরে আসতে দেখলাম আম্মু বসে আছে হাতে লাঠি নিয়ে। আমাকে দেখে তেড়ে আসলো। আমি রাইসার পিছনে লুকিয়ে পড়লাম। 1 মিনিট, এখন না, আগে আমার কথা শুন, তারপর ওকে মারবেন। ও নিজেকে কিভাবে? সারাদিন ওর কোনো খোঁজ নেই? জানেন আজকে সারাদিন ও কোথায় ছিল? কি করেছে সব আমাকে বলেন। আজকে নাকি ও কলেজে যায়নি। সারাদিন ওর বন্ধুদের সাথে লটর পটর করেছে। আর কি করেছে জানেন? মেয়ে পটাতে গিয়েছিল। একটা মেয়ে এসে ওর নামে অভিযোগ দিয়ে গেছে। ওনার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এবারের মতো ছেড়ে দিলাম ওকে। ওর নামে যদি আর কোনো অভিযোগ আসে তাহলে সোজা জেলের ভেতরে ঢুকায় দিব। আম্মু, তুমি ওনার কথা একদম বিশ্বাস করো না। উনি সব মিথ্যা বলছেন। এইরকম কিছুই আমি করিনি। আমি কেন তোমার ব্যাপারে মিথ্যা বলবো? তাই তো। উনি কেন শুধু শুধু তোর নামে মিথ্যা বলবে? আন্টি, এবার তাহলে আসি। বলেছিলাম না তোকে পরে দেখে নেব, বেশি বকবক করছিলি। এবার মজা বুঝ। তারপর উনি চলে গেলেন। আল্লাহ জানে এখন আমার উপর কি ঝড় বয়ে যাবে। আম্মু, বিশ্বাস করো, উনি যা বলছে সব মিথ্যা। আজকে তোর বাবা আসুক, তারপর সব বলবো। আম্মুকে জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করো, আমি এইরকম কিছুই করিনি। উনি সব মিথ্যা বলছেন। তুই বোকা পেয়েছিস আমাকে? উনি একজন পুলিশ, কেন শুধু শুধু তোর নামে মিথ্যা বলবে? ওই, তুই তো আম্মুকে বোঝা। আমি আর কি বোঝাবো? তুই যা করেছিস তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। তুই তো সবটাই জানিস। উনি কেন এমন করলেন? আম্মু এবার রিয়ার দিকে তাকিয়ে বলল, তুই কি ওর মতো স্কুল ফাঁকি দিস? না আম্মু, আমি কিছু জানি না। সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আম্মু। চুপচাপ এখন নিজের ঘরে যা। আগে বলো, তুমি আব্বুকে কিছু বলবে না? আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। যদি আর কখনো তোর নামে কোনো অভিযোগ পাই। সবাই যদি আমার নামে মিথ্যা অভিযোগ দেয় তাহলে কি করব আমি? তুই এখনো আমার সামনে থেকে, না হলে এই ঝাঁটা দিয়ে তোকে। এক দৌড়ে নিজের রুমে চলে আসলাম। রাইসা, তোমাকে তো আমি ভাবতে লাগলাম কি করা যায়। পেয়েছি। তারপর মোবাইলটা হাতে নিয়ে রাইসাকে সব জায়গায় ব্লক দিয়ে দিলাম। এবার মজা বুঝবে। এদিকে ডিউটি শেষ করে পুলিশিনী বাসায় আসলো। পাগলটা কি করছে একটু দেখি। তখন তো যা বলে এলাম, আল্লাহ জানে ও কি করছে এখন। তারপর আমার নাম্বারে কল দিল, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। তারপর ফেসবুকে ঢুকে দেখলো ব্লক দেওয়া। তার মানে সব জায়গায় ব্লক দিয়েছে আমায়। তো সাহস তো কম না। শুধু সকালটা হতে দে, তারপর তোকে দেখাচ্ছি। সকালে ঘুম ভাঙলো। তারপর নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বের হলাম। কেমন জানি ভয় করছে, আজকে যদি আবার কেউ ধরে নিয়ে যায়। হঠাৎই আমার কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে তাকাতেই দেখি একটা মেয়ে। মেয়েটাকে আমার কেন জানি চেনা চেনা লাগছে। কিরে, চিনতে পারছিস আমায়? না তো, কে আপনি? আরে আমি দিয়া। সব ভুলে গেছিস নাকি? এবার মনে পড়ছে, ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলায় ওর সাথে কত দুষ্টুমি করেছি। তারপর হঠাৎ করে একদিন ওর পরিবার এখান থেকে চলে যায়। তুই এতদিন পর কোথা থেকে? তুই তো দেখছি আমাকে ভুলেই গেছিস। এত বছর পরে দেখা হলো, তাই তোকে চিনতে একটু অসুবিধা হলো। এখন কোথায় যাচ্ছিস? কোথায় আবার? কলেজে যাচ্ছি।
ও আচ্ছা, আমি তো ভাবছিলাম তোর সাথে এলাকাটা একটু ঘুরে দেখব। এটা আগে বলবি না? এতদিন পর তোর সাথে দেখা, চল আজকে সারাদিন ঘুরবো। ওকে নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখতে লাগলাম। এদিকে আরেকজন সেই কখন থেকে আমার জন্য অপেক্ষা করছে, আর কেউ না, রাইসা আমার কলেজের সামনে দাঁড়িয়ে আছে। কুত্তা, আজকে যদি তোকে সামনে পাই এমন হাল করব। আমি আর দিয়া রিক্সা করে ঘুরতে লাগলাম। মামা সামনে দাঁড়াবেন। এখানে কেন? তুই তো দেখছিস সব ভুলে গেছিস, সামনে একটা পার্ক আছে, তোর মনে আছে? ওটার কথা তো আমি ভুলেই গেছি। ওখানে আমরা দুজনে কত শয়তানি করেছি। তোর জন্য আমাকে কত বকা খেতে হয়েছে। শুধু কি তুই, আমাকে তো কত মায়ের খাইয়েছিস। তারপর দুজনে পার্কের ভিতরে বসে আড্ডা দিতে লাগলাম। পুলিশিনী অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু আমি আসছি না। তারপর উনি রাগে হন 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 করতে করতে বেরিয়ে পড়লেন। বাইক নিয়ে আমাকে খুঁজতে লাগলেন। রিয়ার কাছে ফোন দিল, কিন্তু আমার ব্যাপারে কিছু বলতে পারলো না। এবার কিছু একটা করতে হবে। তারপর উনি খুঁজতে লাগলেন আমায়। সত্যি আমি কখনো ভাবিনি এই দিনটা আসবে। আমি তো তোকে প্রায় ভুলেই গেছিলাম, তারপর হঠাৎ করেই আজকে কোথা থেকে উদয় হলি। এবার থেকে এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন চল বাসায় যাব। আম্মু তো তোকে দেখলে অনেক খুশি হবে। আন্টি কি এখন আমাকে মনে রাখছে? গেলেই দেখতে পারবি। এই বলে উঠে দাঁড়ালাম। তারপর যেই পিছনে ফিরলাম, পুলিশিনী কোনো কথা না বলে ঠাস করে আমার গালে একটা চড় মারলেন। মারলেন কেন? তোকে আমি সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে এই মেয়েটার সাথে নষ্টামি করছিস। দেখুন, ভদ্রভাবে কথা বলুন, বাজে কথা একদম বলবেন না। তুই আমাকে ব্লক দিয়েছিস কেন? সেটা আমার ইচ্ছা, অযথা আমাকে বিরক্ত করবেন না। এই মেয়েটাকে? সেটা আপনার না জানলেও চলবে, প্লিজ আর কখনো আমাকে বিরক্ত করবেন না। আমাদের কথা শুনে দিয়া হা করে তাকিয়ে আছে। আমার জানতে হবে, বল ও তোর কে হয়? আমার গার্লফ্রেন্ড, আমাদের দুজনকে খুব মানিয়েছে, তাই না? ও আচ্ছা, তোর গার্লফ্রেন্ড। এই মেয়ে, এদিকে আসো। আপনি ওকে ডাকছেন কেন? তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচিত হতে। না না, ও এমনিতেই ভয় পেয়েছে, ওকে কিছু জিজ্ঞাসা করবেন না। এই, তোমাকে এদিকে আসতে বলছি না? তারপর দিয়া ভয়ে ভয়ে ওনার সামনে গেলেন। সত্যি করে বলো, ও তোমার কে হয়? ও কি বলবে? আমি বললাম না। চুপ করো, আমি ওকে বলতে বলছি। এই মেয়ে, বলো তুমি, না হলে জেলে ঢুকাই দিব। দিয়ার দিকে তাকিয়ে দেখি ভয়ে কাচুমাচু হয়ে আছে। ও মিথ্যা বলছে আপনাকে। যা, সব বলে দিল। ভেবেছিলাম ওনার থেকে ছাড়া পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ওই দাঁড়া, আমিও যাব। তুই কি একা যাবি নাকি? তোকে যেতে বলিনি, ওকে যেতে বলেছি। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এই আমি যাচ্ছি, তুই থাক। এই বলে আমাকে রেখে চলে আসলো। কি বলছি, ও তোমার গার্লফ্রেন্ড হয়, তাই না? আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন। আপনার ভয়ে ও সত্যিটা বলে নাই, এভাবে এগিয়ে আসছেন কেন? তুই এখনো মিথ্যা বলছিস? ওনার ভয়ে পিছনে যেতে যেতে একটা গাছের সাথে আটকে গেলাম। একদম আমার কাছে চলে আসলেন। ওনার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। কি করছেন? ছাড়ুন। তারপর আর কিছু বলতে দিল না। ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলেন। অনেকক্ষণ পরে ছেড়ে দিলেন। আপনার নজর কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আমার বর তো তাই। দেখুন, এসব আমার একদম ভালো লাগছে না, আর এসব করে কোনো লাভ নাই। আচ্ছা তাহলে একটু জড়িয়ে ধরে, তাহলে ভালো লাগবে। ওকে বাবা, পিচ্চি বাবুটার তো দেখছি অনেক রাগ। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি আপনার যোগ্য নই। আমি আমার মনের মতো করে তৈরি করব তোমায়। কিন্তু আপনি তো আমার বড়। তো কি হয়েছে? এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার আছে, আর আমি আপনাকে মেনে নিতে পারবো না। তাহলেও চলবে, আমি তো মেনে নিয়েছি। ছাড়ুন আমায়, বাড়িতে যাব। চলো, তোমাকে দিয়ে আসি। তারপর রাইসার সাথে গাড়িতে উঠে বসলাম। এদিকে দিয়া এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছিল। আমরা চলে যাওয়ার পর বলতে লাগলো, না না, এটা হতে পারে না। তোর জন্য এখানে ফিরে আসলাম, আর তুই কিনা অন্য কারো হয়ে যাবি? এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না। এই বলে রাগে ফুঁসতে লাগলো। তারপর ওখান থেকে চলে গেল। রাইসা আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। বাড়িতে ঢুকতেই মা বলল, কিরে এত তাড়াতাড়ি চলে এলি যে? ভালো লাগছে না তাই। আর কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু খাওয়ার জন্য ডাক দিল। তারপর রুমে এসে দিলাম এক ঘুম।
বিকালে কারো হাতের ছোঁয়ায় ঘুম ভাঙলো। চোখ মেলে দেখি দিয়া আমার পাশে বসে আছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওকে দেখে উঠে বসলাম। তুই এখানে? আন্টির সাথে দেখা করতে আসলাম, ভাবলাম তোর সাথেও একটু কথা বলে যাই। চলে যাচ্ছিস নাকি? আর একটু থেকে যা। আমাকে একটা কথা বলতো, ওই পুলিশ ম্যামটার সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? না, অনেক আগে থেকে আমার পিছনে পড়ে আছে, কিন্তু ওনার এইসব একদম ভালো লাগে না। সত্যি বলছিস? আচ্ছা, এখন এইসব বাদ দে। ওকে, তাহলে এখন আসছি, পরে কথা হবে। তারপরও চলে গেল। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এদিকে পুলিশই নিয়ে আমাকে আরো বেশি চাপ দিতে লাগলো। জোর করে আমার থেকে ভালোবাসা আদায় করছেন, ওনাকে মেনে নিতে বাধ্য হলাম। এই কোথায় তুমি? ঘুমাচ্ছি, বাই, পরে কথা বলবো। এই বলে ফোনটা কেটে দিলাম। এছাড়া কোনো উপায় নেই। এত প্যারা দেয় আমাকে বলে বোঝাতে পারবো না। হঠাৎই মা আসলো আমার রুমে। এটা নিয়ে দিয়ার বাসায় দিয়ার আম্মুকে বলবি, এটা আমি পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে। দিয়ার বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। দিয়া দরজা খুলে দিল। তুই আমাদের বাসায়? আসতে পারি না নাকি? না, তা কি মনে করে আসলি? এই নে ধর, এটা তোর আম্মুকে দিবি। ভেতরে আয়। তারপর ভিতরে গেলাম। দিয়া আমাকে ওর রুমে নিয়ে গেল। অনেক দিন হলো তোকে একটা কথা বলবো বলবো ভাবছি। এই কথা শুনে দিয়া অনেক আগ্রহ নিয়ে বলল, কি কথা বল? আসলে রাইসাকে আমি মেনে নিয়েছি, আর কত সিঙ্গেল থাকবো বল। এই কথা শুনে সাথে সাথে ওর হাসি মুখটা কালো হয়ে গেল। তোর আবার কি হলো? তুই খুশি হসনি? খুব খুশি হয়েছি। তোর চোখে পানি কেন? কিছু মনে পড়েছে মনে হয়। ও আচ্ছা, আজ তাহলে আসি। এই বলে চলে আসলাম। তুই শুধু আমার, তোর জন্য এতদিন অপেক্ষা করেছি, যে করেই হোক তোকে আমার করে নেবই। বাড়ির সামনে আসতেই পুলিশিনীর নাম্বার থেকে কল আসলো। তারপর রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে, ওই কুত্তা, কোথায় তুই? এভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো? তোকে আমি কতগুলো কল দিলাম। মোবাইল সাইলেন্ট ছিল তো তাই। এমনটা যেন আর কখনো না হয়। জি হবে না। এখন কি জন্য ফোন দিয়েছেন? কোথায় আছো তুমি? বাড়ির সামনে আছি। ওকে, তাহলে তুমি পার্কের পাশের যে মোড়টা আছে ওখানে আসো। আগে বলবেন না? এই মাত্র তো ওখান থেকে আসলাম। আচ্ছা, তা কি জন্য? দিয়ার বাসায় আসছিলাম দরকারে। ওদের বাসা তো ওখানেই। কি, তুই আবার ওই মেয়েটার সাথে দেখা করেছিস? ওকে, ঠিক আছে। আরে আমার কথাটা তো শুনেন। এইবার বুঝেছি তোর মোবাইল সাইলেন্ট কেন ছিল। কুত্তা, থাক তুই। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল। উফ, এই মেয়েটাকে নিয়ে যে কি করি। এখন যে করেই হোক ওনার কাছে যেতে হবে। তারপর আর কি দৌড়াতে লাগলাম। এক দৌড়ে ওখানে চলে আসলাম। তারপর আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম উনি আছেন কিনা। ওই তো একটা বেঞ্চের উপর বসে আছে। তারপর আমি ওনার পাশে গিয়ে বসলাম। আমার দিকে একবার দিকে আবার অন্যদিকে মুখ ফিরে রইলেন। ওনার কাঁধে মাথা রাখলাম। কি হলো, এভাবে মুখ গোমড়া করে আছেন কেন? এত রাগ কোথা থেকে আসে আপনার? কেন এসেছিস? এখানে তোকে আসতে বলেছি আমি? ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওনার গালে একটা চুমু দিলাম। বিশ্বাস করুন, আমি নিজের ইচ্ছায় যাইনি, আম্মু যেতে বলেছিল। তাহলে মোবাইলটা সাইলেন্ট করার কি দরকার ছিল? ওটা আগে থেকেই ছিল। কারণ আমি কল দিলে তো তোর ডিস্টার্ব হবে। ও তো শুধু আমার বন্ধু, এই ছাড়া আর কিছু না। আমি যতদিন বেঁচে আছি আর কিছু হবেও না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এখন কেন ডাকলেন? চলো এক জায়গায় যাব আমি। ওকে চলেন। তারপর গাড়িতে উঠলাম। গাড়িতে দুজনেই চুপচাপ ছিলাম। তারপর একটা ব্রিজের উপর এসে গাড়ি দাঁড় করালেন। তারপর দুজনেই গাড়ি থেকে নামলাম। এখানে কেন আসলাম? তুমি দেখতে পাচ্ছ জায়গাটা কত নিরিবিলি, কেউ নেই এখানে। ওই জন্যই তো বললাম। ইদানিং তুমি খুব দুষ্ট হয়ে গেছো, তাই ভাবলাম তোমাকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেব। এত সোজা? আচ্ছা ঠিক আছে, আপনার যা মন চাই করেন। ওকে, বসো এখানে। তারপর ওনার পাশে বসলাম। এখান থেকে সূর্যাস্ত দেখতে আমার খুব ভালো লাগে। আপনি কি সবসময় এখানে আসেন নাকি? যখন মন খারাপ থাকে তখন আসি। এখনো কি মন খারাপ নাকি? ছিল না, কিন্তু তোর সাথে কথা হওয়ার পর মনটা খারাপ হয়ে গেল। আবার কি করেছি? কিছু করিসনি। আর কখনো যদি ওই মেয়েটার সাথে কথা বলতে দেখেছি, তখন আমার আসল রূপ দেখবি। আরে আপনি বুঝতে চাইছেন না কেন?
ও আমার ছোটবেলার বন্ধু। এখন যদি কথা না বলি তাহলে কেমন দেখায় বলেন তো? ওকে আমার একদম বিশ্বাস হয় না। ওই দিন দেখলাম তো তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। পাগলিটাকে বুকে জড়িয়ে ধরে বললাম, এত ভয় পাচ্ছেন কেন? আপনার ছিলাম, আপনার আছি এবং ভবিষ্যতেও থাকবো। যদি তা না হয় তাহলে কি করব জানিস? আচ্ছা, কি করবেন? প্রথমে তোকে মারবো, তারপর নিজে মরবো। ওনার কথা শুনে হাসতে লাগলাম। আচ্ছা ঠিক আছে, মারবেন। এই বলে ওনাকে জড়িয়ে ধরে ভালোবাসার উষ্ণতা দিতে লাগলাম। উনিও জড়িয়ে ধরলেন। এভাবে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ওনাকে বিদায় দিয়ে চলে আসলাম। বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নবাব দাদার এতক্ষণে ফেরার সময় হলো? রাজ্য সামলাতে দেরি হয়ে গিয়েছে, তাই ফিরতে। তা কি কাজ শেষ করে এলি শুনি? হঠাৎই ছোট বোন রিয়া এসে বলল, আপু কথাটা আমি বলি। এই তুই যা এখান থেকে। আমার কানে কানে বলল, কি সত্যিটা তো আমি জানি, তুই এতক্ষণ কোথায় ছিলি? আব্বুকে বলে দেই। প্লিজ বোন, আমার কিছু বলিস না। এই তোরা দুজনে কি ফিস ফিস করছিস? কিছু না আব্বু, আমি তাহলে আসি, পড়তে বসতে হবে। এই বলে চলে আসলাম। আমি জানি রিয়া কিছুই বলবে না, তারপরেও কোনো বিশ্বাস নেই। রুমে এসে ফেসবুক ইউজ করছিলাম, কিন্তু আর কই পারলাম। সাথে সাথে পুলিশিনীর কল রিসিভ করলাম। পড়াশোনা বাদ দিয়ে অনলাইনে কি করছিস? মানে একটু আসলাম আর কি। একটু মানে? আমি সে কখন থেকে দেখছি অ্যাক্টিভ। ওকে, আর থাকবো না। সামনে তোমার পরীক্ষা, এটা কি ভুলে গেছো? না তো ভুলি নাই। আচ্ছা, আমি এখন পড়বো। ওকে গুড, তাহলে এখন রাখি। একটা দেন না। এখন না, পরে দেব, এখন তুমি পড়ো। আচ্ছা ঠিক আছে, জান লাগবে না। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর ফ্লাইট মোড অন করে রাখলাম। তারপর অনেকক্ষণ পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে লাগলাম। সাথে সাথে মহারানীর কল আসলো। আর কি কথা বলতে লাগলাম। এদিকে দিয়া আমাকে সেই কখন থেকে কল দিচ্ছে, কিন্তু বিজি বলছে, কারণ আমি তো রাইসার সাথে কথা বলছি। তারপর দিয়া রেগে মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেললো। তুই কি সব ভুলে গেছিস? কিন্তু আমি তো কিছুই ভুলতে পারিনি। যে করেই হোক তোকে আমার পেতেই হবে, সেটা যে কোনো মূল্যে হোক। তার আগে ওই পুলিশিনের কিছু করতে হবে। এদিকে রাইসার সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল। এইবার ঘুমাবো আমি। আমিও, খুব ঘুম পাচ্ছে। ওকে, তাহলে রাখি। গুড নাইট। সকালে অপেক্ষায় থাকবো তোমার। ওকে। তুমি খুব আনরোম্যান্টিক। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। এতক্ষণ কথা বললাম না, এবার ঘুমাতে হবে। তারপর যেই ঘুমানোর প্রস্তুতি নিলাম, আবার মোবাইলটা বেজে উঠলো। বিরক্ত হয়ে মোবাইলটা হাতে নিলাম। তাকিয়ে দেখি একটা আননোন নাম্বার। কে হতে পারে যে এত রাতে কল দিল আমায়? রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে কান্নার শব্দ পেলাম। হ্যালো, কে বলছেন? আমি দিয়া বলছি। ও, তুই এত রাতে কল দিলি যে? আর এটা কার নাম্বার? কান্না করছে শুধু, কিছু বলছে না। কি হলো তোর? ঠিক আছিস তো? কিছুই ঠিক নেই, অনেক বড় বিপদের মধ্যে আছি। কি বলিস? এত রাতে কিসের বিপদ? তুই প্লিজ এখন একটু আমাদের বাসায় আসতে পারবি? আমি আর কিছু না ভেবে বলে দিলাম, ওকে আসছি আমি, তুই কোনো চিন্তা করিস না। এই বলে ফোনটা কেটে দিয়ে দিয়াদের বাসার সামনে আসলাম। বাসার সামনে এসে ভাবতে লাগলাম, এত রাতে এখানে আসাটা কি ঠিক হলো? এখন কি চলে যাব? না, এসেছি যখন দেখি ও কি বিপদের মধ্যে আছে। তারপর যেই কলিং বেল বাজাবো, তাকিয়ে দেখি দরজা খোলা। এত রাতে দরজা খোলা, তার মানে ও সত্যি বিপদের মধ্যে আছে। আর কিছু না ভেবেই ধীরে ধীরে বাসার ভিতরে ঢুকলাম। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। দিয়াকে ডাকতে লাগলাম, আঙ্কেল আন্টি কি বাড়িতে নেই নাকি? কারো কোনো সাড়া পেলাম না। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দিয়া রুমের দিকে যেতে লাগলাম। ও রুমের সামনে এসে দাঁড়ালাম। যেই ও রুমে পা দিব, কেউ একজন পিছন থেকে আমার মুখটা চেপে ধরলো। তারপর আর কিছুই মনে নেই। সকালে ঘুম ভাঙলো, তখন দেখি বিছানায় শুয়ে আছি আমি। রুমের দিকে তাকিয়ে দেখি এটা আমার ঘর না। কালকে রাতে তো আমি দিয়ার বাসায় আসছিলাম। তারপর কি হলো কিছু মনে পড়ছে না কেন। তারপর উঠে বসলাম। গুড মর্নিং। কে কে? আমাকে চিনতে পারছিস না? এই তুই ঠিক আছিস তো? কেন, আমার কি হবে? কালকে রাতে তুই আমাকে কল দিয়েছিলি, আর তুই কান্নাও করছিলি। আমি তো ভাবলাম তোর কোনো বিপদ হলো, ওই জন্য রাতে এখানে আসলাম। কি সব আবল তাবল বকছিস? আমি একদম ঠিক আছি, এই দেখ তোর সামনে দাঁড়িয়ে আছি। দেখ, মজা করবি না। কালকে রাতে তুই আমাকে কল দিয়ে আসতে বলিসনি।
তোর মাথাটা মনে হয় গেছে। আমি তো কালকে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, একটু আগে ঘুম থেকে উঠলাম। তাহলে আমি তোদের বাড়িতে কি করছি আর এখানে কেন এলাম? সেটা তো আমিও বুঝতে পারছি না। যখন ঘুম ভাঙলো দেখি তুই আমার রুমের সামনে পড়ে আছিস, তারপর তোকে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমার মোবাইলটা হাতে নিলাম। দেখ তো এই নাম্বারটা কার? ওটা থেকেই তো কালকে রাতে কথা বলেছিলাম তোর সাথে। এটা কার নাম্বার? ধুর, এটা আমার নাম্বার নয়। তারপর আর কিছু না ভেবেই মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম। কি হলো, কি এমন ভাবছিস? কিছু না, আমি তাহলে আসি। নাস্তা করে যা। আর কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে আসলাম। ওকে, এখন চলে যা। ঘুরে ফিরে তো আমার কাছে আসতে হবে। এবার থেকে শুধু আমিই থাকবো তোর পাশে। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, এসব কি হচ্ছে আমার সাথে? কালকে যা কিছু হলো সব কি আমার ভুল ছিল? না, সবকিছু রাইসাকে জানাতে হবে। কিন্তু কি ব্যাপার, আজকে উনি একবারও আমাকে কল দিলেন না? নিশ্চয়ই আমার উপর রাগ করে আছে। তারপর ওনার নাম্বারে কল দিলাম, কিন্তু বারবার কল কেটে দিলেন। তারপর কল দিয়ে পুলিশ স্টেশনে চলে আসলাম ওনার সাথে দেখা করতে। ওনার কেবিনে আসতেই দেখি চেয়ারের সাথে হেলান দিয়ে কান্না করছেন। আমি যে এসেছি সেদিকে ওনার কোনো খেয়াল নেই, কিন্তু উনি কান্না করছেন কেন? কি হলো আপনার, কান্না করছেন কেন? সাথে সাথে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন আমায়। তারপর চিৎকার করে বলতে লাগলেন, খবরদার তোর এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। কি বলছেন এসব? তারপর আমার কলার ধরে ঠাস করে একটা চড় মারলেন। আমি তো হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। ছি, তুই এতটা নীচ আমি জানতাম না। তোর যখন এতটাই চাহিদা ছিল আমাকে বলতে পারতি, নিজের সব উজাড় করে দিয়ে দিতাম তোকে। এসব কি ভাষা বলছেন? আর আমি করেছিটা কি? ভুলটা আমারই ছিল, তোর মতো ছোট লোককে ভালোবাসাটাই আমার ভুল ছিল। কি এমন অপরাধ করেছি যার জন্য এমন করছেন আপনি? আবার একটা চড় মারলেন। তারপর মোবাইলটা বের করে আমাকে ছবি দেখালেন। এবার তোর মনে পড়ছে তুই কি করেছিস? ছবিটা দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা মেয়ে আমার গায়ের উপর শুয়ে আছে। আমাকে জড়িয়ে ধরে মেয়েটাকে চিনতে আমার অসুবিধা হলো না। সেটা আর কেউ না, দিয়া। এসব আমি করিনি, বিশ্বাস করুন। আমি এসবের কিছুই জানি না। তোর আসল রূপ আমার সামনে চলে এসেছে। তোদের মতো ছোট লোকেদের কখনো ভালোবাসা যায় না। ও আচ্ছা, ঠিক আছে। আমার সাথে প্রতারণা করার শাস্তি তো তোকে পেতেই হবে। দেখুন, আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটা ভাঙার জন্যই এমন করলো। হাবিলদার, এদিকে আসো। ইয়েস ম্যাম। এই ছোট লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। প্লিজ একবার আমাকে বিশ্বাস করুন, সত্যি আমি এসব কিছু করিনি। তোকে বিশ্বাস করেছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তার প্রতিদান তুই কি দিলি? আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। জানি এখন হাজারবার বললেও উনি আমার কথা বিশ্বাস করবেন না। তারপর হাবিলদার আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। রাস্তা দিয়ে আনমনে হাঁটছি, চোখ দিয়ে পানি পড়ছে। এসব কেন হলো আমার সাথে? হ্যাঁ, একজনের কাছে এসবের উত্তর পাবো। আমাকে বলতেই হবে ও এসব কেন করলো। কালকে রাতে এই জন্য আমাকে ডেকেছিল। তারপর আর কিছু না ভেবে দিয়ার বাসায় আসলাম। দেখলাম ও সোফার উপর বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়লো। এসেছিস তুই? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, দুজনে একসাথে নাস্তা করব বলে। এসব কেন করলি তুই? আগে চল নাস্তা করে আসি, সকাল থেকে তো না খেয়ে আছিস। তুই আগে বল, আমি তোর কি ক্ষতি করেছি যার জন্য তুই এমন করলি? এই বলে ঠাস করে ওর গালে একটা চড় দিলাম। চড় খেয়েও ওর কোনো পরিবর্তন দেখলাম না, উল্টো হাসি মুখে বলতে লাগলো, আচ্ছা তুই যত খুশি আমাকে মারতে পারিস, আমি কিছু বলবো না। তুই কি পাগল হয়ে গেছিস? এই কথা বলার সাথে সাথে ও আর শান্ত থাকতে পারলো না। আমার শার্টের কলার ধরে বলল, আমি পাগল হয়ে গেছি শুধুমাত্র তোর জন্য। তারপর কলার ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, সেই ছোটবেলা থেকে তোকে ভালোবেসে আসছি, সব সময় তোর কথা ভেবেছি। ভালোবাসিস আমায়? ভালোবাসি, খুব ভালোবাসি তোকে, কিন্তু কখনো বলতে পারিনি। সেই বলার সময়টাই তো পেলাম না। এতদিন তোর জন্য অপেক্ষা করেছি। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছিস তুই, কিন্তু তুই কি করলি? ওই মেয়েটাকে ভালোবাসলি। ওর কথাগুলো অবাক হয়ে শুনছিলাম। আর সেটা কিনা মেনে নিব? তাই এই নাটকটা করতে হলো। এখন তুই শুধু আমাকে ভালোবাসবি। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সাথে সাথে এক ঝটকায় ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তোকে ভালোবাসবো প্রশ্নই ওঠে না। তুই যা করেছিস এর জন্য তোকে আমি কখনোই ক্ষমা করব না। না না, প্লিজ এভাবে বলিস না। এখন তো ওই রায়সা তোকে আর ভালোবাসে না। প্লিজ আমাকে মেনে নে। তুই ভাবলি কি করে
সবটা জানার পরে তোকে আমি ভালোবাসবো। মনের মধ্যে রাইসার জন্য যে জায়গাটা আছে ওটা কেউ পূরণ করতে পারবে না, বুঝলি? রাইসার থেকে কি কোনো অংশে আমি কম আছে নাকি? প্লিজ, তোকে আমি খুব ভালোবাসবো। দেখ, তোকে আমি কখনোই মেনে নিতে পারবো না। হঠাৎ করে এত বছর পর ফিরে আসলি আর বললি আমাকে ভালোবাসিস, সেটা আমি কিভাবে মেনে নিব? তার থেকে বড় কথা, আমি রাইসাকে ভালোবাসি। কিন্তু রাইসা তো তোকে আর ভালোবাসে না। না ভাসলে নেই, সারা জীবন ভালোবেসে যাব ওকে। কিন্তু তোকে একটা ধন্যবাদ দেওয়ার আছে। কেন? রাইসা যে আমাকে কখনোই ভালোবাসিনি সেটার জন্য। যদি ভালোবাসতো তাহলে আমার কথা একটু হলেও বিশ্বাস করতো। ওই জন্যই তো বলছি আমাকে মেনে নে। জানিস, ওকে অনেকবার বলেছি এইসব আমি কিছুই করিনি, কিন্তু আমার কথা একটু বিশ্বাস করলো না। ভালো থাকিস, আসি আমি। এই বলে যেই চলে আসবো। না, তুই এইভাবে যেতে পারিস না। আমাকে তোকে ভালোবাসতেই হবে। এখন আর কাউকেই ভালোবাসতে পারবো না, আর তোকে ভালোবাসার তো প্রশ্নই ওঠে না। এই বলে ওদের বাসা থেকে বেরিয়ে আসলাম। না, এটা হতে পারে না। তবে কি আমি কোনো ভুল করলাম? এই বলে দিয়া রেগে ওর ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। তারপর সোজা বাড়িতে চলে আসলাম। কারোর সাথে কথা না বলে দরজা বন্ধ করে রুমের ভিতরে বসে রইলাম। আম্মু ভাইয়াকে এমন দেখাচ্ছে কেন? কি জানি, সকাল থেকে ওকে দেখিনি। নিশ্চয়ই কিছু হয়েছে। ডাকতো ওকে, দেখি আবার কি করেছে। তারপর আমার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো। ভাইয়া দরজাটা খোল, আম্মু ডাকছে তোকে। প্লিজ আমাকে একটু একা থাকতে দে। বাবা, দরজাটা খোল। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, তোমরা এখন যাও। তোকে একবার দেখেই চলে যাব। বললাম তো আমি ঠিক আছি, তোমরা এখন যাও। যেটা সন্দেহ করেছিলাম ওইটা হলো, নিশ্চয়ই কিছু করে এসেছে। আচ্ছা চলো এখন। তারপর রিয়া আর আম্মু চলে গেল। ভাইয়ার কি হয়েছে আমাকে জানতেই হবে। এই বলে ও রাইসাকে কল দিল, কিন্তু রিসিভ করলো না। কি ব্যাপার, আপু আমার কল ধরছে না কেন? এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এখন আর আগের মতো কারোর সাথে কথা বলি না, সারাদিন চুপচাপ থাকি। এদিকে দিয়া আমাকে জ্বালিয়ে মারছে, আমার কলেজেও অ্যাডমিশন নিছে। ওর জন্য শান্তিতে থাকতে পারছি না। কিন্তু ওই দিনের পর থেকে রাইসার সাথে আর কথা হয়নি। হয়তো উনি ওনার ভুল বুঝতে পারছেন। একদিন সকালে আমি রুমের ভিতর বসে আছি, রিয়া আসলো। কিরে তুই? আমার কিছু প্রশ্ন আছে। কি কথা বল। রাইসা আপুর সাথে তোর কি হয়েছে? ওটা ছাড়া আর কোনো কথা নেই। সারাক্ষণ শুধু ওই প্রশ্নটাই করিস কেন? না, আজকে তোকে বলতেই হবে, না হলে এখান থেকে আমি যাব না। সেটা তো না শুনলেও হবে, এখন যা। যাব না, আগে আমাকে বল। জানতেই হবে কি এমন হলো যার জন্য তুই এমন হয়ে গেলি। ওকে তাহলে শোন। তারপর ওকে সবটা খুলে বললাম। কি এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না? তুই জেনে আর কি করবি? এখন বল, তোরও কি আমার কথাগুলো বিশ্বাস হলো না? আমি জানি তুই এমনটা কখনোই করতে পারিস না, তোর এটা আমাকে আরো আগে বলা উচিত ছিল। ওর কথা শুনে হাসলাম। আচ্ছা, আগে বললে কি হতো? কেসটা ক্লোজ করে দিতাম। দেখ, এমন কিছু করিস না, আমাকে আবার রাইসার মুখোমুখি দাঁড়াতে হয়। তাই বলে উনি তোকে ভুল বুঝে যাবেন? বুঝলে বুঝুক, আমার কিছু যায় আসবো না। তারপরেও সত্যটা তো জানা প্রয়োজন। তোকে বলাটাই আমার ভুল হয়েছে। এখন তো বলেই দিয়েছিস, এবার দেখ সব ঠিক হয়ে যাবে। আমি কিন্তু তোকে যা চলে গেল, জানি না এখনো কি করবে। তারপর আর কি, কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় দাঁড়াতেই দেখি দিয়া দাঁড়িয়ে আছে। তুই এখন এলি? সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। কিছু না বলে চুপচাপ সামনের দিকে হাঁটা ধরলাম। ওই দাঁড়া, আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? এই বলে আমার সামনে এসে দাঁড়ালো। সামনে থেকে সর বলছি। না, তুই আমার সাথে এমন করতে পারিস না। এভাবে এড়িয়ে চলছিস কেন? সেটাই কি স্বাভাবিক নয়? এখন শুধু তোকে কেন, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। শুধু একটিবার আমাকে ভালোবেসে দেখ। শুধু শুধু আমার পিছনে পড়ে থেকে সময় নষ্ট করিস না। তুই যা করেছিস তার জন্য তোর প্রতি আমার কোনো রাগ নেই। তারপর দিয়া আর আমার সামনে না দাঁড়িয়ে কান্না করতে করতে বাসায় চলে আসলো। মা, ও আমায় ভালোবাসে না। কে ভালোবাসে না আমার মেয়েকে? ওর ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করলাম, আর ও আমাকে ভালোবাসে না। তা আমার মেয়েটা কি এমন করেছে? আজকে তোমাকে সত্যিটা বলবো। তারপর দিয়া ওর মাকে সবটা বলে দিল। এবার বলো, আমি কি ভুল কিছু করেছি? কথা বলার সাথে সাথে ঠাস করে ওর গালে একটা চড় দিল। ছি,
তুই এতটা নিচে নেমে গেলি? এই জন্য তুই ওই দিন বাড়িতে একা থাকতে চেয়েছিলি? কি করব বলো, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাই বলে তুই একটা ছেলেকে এইভাবে? ছি 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 ছি, আমি তো ভাবতেও পারছি না। ওকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু ও বুঝলো না। তুই এসব করার আগে একবার ভাবলি না এর শেষ পরিণাম কি হবে? কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আর কান্না করছে। এখন কান্নাকাটি করে কি হবে? কোনো লাভ নেই। তোর বাবা আসুক, কথা বলে দেখছি কি করা যায়। এদিকে রিয়া ভাবছে রাইসার সাথে দেখা করবে, ওকে বুঝিয়ে সবটা বলবে, কিন্তু উনি তো আমার কথা বিশ্বাস করবে না। আমাকে দিয়া আপুর থেকে আগে সত্যিটা জেনে নিতে হবে, তারপর রাইসা আপুকে সব জানাতে হবে। কলেজের ক্যাম্পাসে একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছি, এক কলেজ ফ্রেন্ডের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎই দূরে একজনকে দেখলাম, যাকে দেখে বুকের ভিতরটা কেঁপে উঠলো। আর কেউ নয়, রাইসা আমার দিকে এগিয়ে আসছে। তারপর আমার কাছে এসে বলল, কিরে আজকে আরেকটা জোগাড় করেছিস? কথাটা শুনে আমার এত রাগ হলো, সাথে সাথে ঠাস করে একটা চড় দিলাম ওনার গালে। ক্যাম্পাসের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটা পুলিশকে চড় মেরেছি, চড়কে রাইসা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তোর এত বড় সাহস, আমাকে চড় মারলি? মারলাম। কি পেয়েছেন কি? যখন যা খুশি তাই বলবেন নাকি? আজকে তোকে এমন শাস্তি দেব যে আর কারোর সাথে কখনো প্রতারণা করার সাহস পাবি না। আগেও বলছি, এখনো বলছি, আপনার সাথে আমি কোনো প্রতারণা করিনি। আর আপনি যা শাস্তি দেওয়ার দেন, এসবে আমি ভয় পাই না। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। এই বলে আমার শার্টের কলার ধরে টানতে টানতে ওনার গাড়িতে তুললেন। কখনো ভাবিনি এরকম পরিস্থিতিতে পড়তে হবে। নীরবে মাথা নিচু করে বসে আছি, জানি না আমাকে আর কত অপদস্থ হতে হবে। তারপর আমাকে সোজা থানার ভিতরে নিয়ে আসলেন, এক ধাক্কা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিলেন। তারপর একজন পুলিশকে ডেকে বললেন, ও একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছে, ওকে একটু ভালো করে খাতির যত্ন করো। এবার বুঝবি আমি কি জিনিস। মনে হয় না আপনি কখনো আমাকে ভালোবেসেছিলেন। তোকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু তুই কি করলি? ছি। আচ্ছা, তো কি করবেন এখন? বোঝাবো তোকে আমাকে ধোকা দেওয়ার পরিণাম কি হতে পারে। ওকে, আপনার যা মন চাই করুন, তাতে যদি আপনার মনটা একটু হালকা হয় তাতেই আমি খুশি। তবে মনে রাখবেন, এর জন্য আপনাকে পরে আফসোস করতে হবে। রাইসা ওই পুলিশটাকে বলল, এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভাষণ শুনছো? যা বললাম ওইটা করো। তারপর উনি আমার দিকে একবার তাকিয়ে ওই পুলিশের কানে কানে কি যেন বললেন, তারপর চলে গেলেন। আমার হাত দুটো শক্ত করে বাঁধা হলো। হাসতে হাসতে বললাম, রাইসা আপনার জন্য মনে একটু হলে ভালোবাসা বেঁচেছিল, কিন্তু আজকে আপনি সেটা নিজের হাতে শেষ করে দিলেন। তারপর আর কি, রাইসার কথা মতো আমাকে অনেক মারলো, শরীরের সব জায়গায় ব্যথা করছে। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তাকিয়ে দেখি আমি হাসপাতালে আছি। পাশে দেখি আব্বু আম্মু আর রিয়া বসে আছে। দেখো, নবাবজাদা চোখ মেললেন। এই অবস্থায় ছেলেটার সাথে এইভাবে কথা বলছো? তো কিভাবে বলবো? ওর কি কোনো বুদ্ধি নেই? একজন পুলিশের গায়েও হাত তুললো। তুই এমনটা কেন করলি? কি করব, উনি আমাকে নিয়ে বাজে কথা বলছিল, তাই রাগ উঠে গিয়েছিল। তাই বলে তুই একবারও ভাববি না? বাদ দাও তো, আমি তো ঠিক আছি। রাইসা আপু তোর সাথে এমনটা করলো? ভুলটা তো আমারই ছিল, ওনাকে চড় মেরেছিলাম। তাই বলে উনি তোকে এভাবে আঘাত করবে? ওরা তো তোকে ভালোবাসতো। রিয়ার কথা শুনে আব্বু বলে উঠলো, এখানে কোন ভালোবাসার কথা আসছে, আমি একটু শুনি। ও, তোমরা তো এসবের কিছুই জানো না। ওই রিয়া, তোর মুখ বন্ধ কর, আজকে আমি সবটা বলবো। তারপর রিয়া একে একে সবটা বলে দিল। সব শোনার পর, এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর আমরা কিছুই জানি না। এই হলো মূল কাহিনী, যার জন্য ভাইয়ার এমনটা হলো। তুই এইসব আমাদের আগে কেন বলিসনি? আচ্ছা, এখন এসব বাদ দাও তো। কোথায় যাচ্ছিস তুই? তোমরা ভাইয়ার কাছে থাকো, আমি আসছি। তারপর রিয়া চলে গেল, দিয়ার বাড়িতে গেল। তারপর দিয়াকে নিয়ে হাসপাতালে আসলো। এ কি, তুমি আমাকে এখানে এনেছো কেন? এসেছো যখন দেখতেই পাবে। কেন এসেছো এখানে? তারপর দিয়াকে আমার কেবিনের সামনে নিয়ে আসলো। নাও, এবার নিজের চোখেই দেখে নাও। তারপর দিয়া যেই সামনে তাকালো আমার কাছে আসলো। তুই ওকে আনতে গেছিলি? ওর এই অবস্থা কিভাবে হলো? আগে বলো তুমি খুশি হয়েছো কিনা? তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হলো। তুমি এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? তোমার এই মিথ্যে কাহিনীটার জন্য রাইসা আপু আজ ভাইয়ের সাথে এমনটা করলো। তুমি একটা ছেলেকে এভাবে ফাঁসাবে? কি করেছি আমি? আর তুমি এসব কি বলছো? তুমি কি মনে করো আমরা কিছু জানি না? ভাইয়া সব বলেছে আমাদের, তুমি ওর সাথে কি করেছো।
ও তার মানে ও সব বলে দিয়েছে? এখন বলো, এসব করে তোমার কি লাভ? সরি, আমি বুঝতে পারিনি এত দূর চলে যাবে এইটা। সত্যি করে একটা কথা বলো, ওই দিন রাতে কি আমার ভাইয়া তোমার সাথে কিছু করেছে? না, ওই দিন সারা রাত ও অজ্ঞান ছিল। আমি শুধু ওর সাথে ছবিগুলো তুলেছিলাম, এই ছাড়া আর কিছুই না। শুধু ওর জীবন থেকে রাইসাকে তাড়ানোর জন্য এমনটা করলাম। এদিকে রিয়া এতক্ষণ যা কথা হলো সব মোবাইলে রেকর্ড করে রাখলো। আমি কখনো ভাবিনি তুমি এতটা নিচে নামতে পারো। আমি তো শুধু ওর ভালোবাসা পেতে চেয়েছি, এই ছাড়া আর কিছু না। জোর করে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না, এটা মনে রেখো। তুই এখান থেকে চলে যা, ওকে দেখলে আমার রাগ ওঠে। এবার দেখলে তো কেমন ভালোবাসা পেয়েছো। তারপর দিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কান্না করতে করতে চলে গেল। এদিকে আব্বু আম্মু এতক্ষণ দর্শকের মতো দাঁড়িয়েছিল। সত্যিই ভাবতে পারছি না ও এমনটা করতে পারে। ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম। এখন এসব বাদ দাও, আমাকে আবার যেতে হবে। এবার আমি ওর সামনে দাঁড়াতে পারবো। কার সামনে দাঁড়াবি তুই? এই যে এতক্ষণ তা বললো, সব আমি মোবাইলে রেকর্ড করেছি। এখন গিয়ে রাইসা আপুকে এসব দেখাবো। না, তুই ওনাকে কিচ্ছু বলবি না, মা ওকে যেতে বারণ করো। কে শুনে কার কথা? রিয়া কোনো কথা না শুনেই বেরিয়ে পড়লো। ওর মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? আম্মু, আমার আর এখানে ভালো লাগছে না, বাড়িতে নিয়ে চলো। নিয়ে যাব বাবা, তোর আব্বু ডাক্তারের সাথে কথা বলতে গেছে। একটু পরেই আব্বু আসলো। ও তো বাড়িতে যেতে চাইছে, ডাক্তার কি বলল? আমরা চাইলে নিয়ে যেতে পারি। সত্যি বলছো? আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো। তারপর আব্বু আম্মুর সাথে বাড়িতে চলে আসলাম। রিয়া থানাতে আসলো, এসে রাইসাকে খুঁজতে লাগলো। একজন পুলিশকে জিজ্ঞাসা করতেই বলল উনি নাকি বাহিরে গেছেন। রাইসার জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরে উনি চলে আসলেন। এ কি, তুমি এখানে? আসতে চাইনি, কিন্তু আসতে হলো। কেন এসেছো? তোমার চরিত্রহীন ভাইয়ের জন্য সুপারিশ করতে? আমি এসেছি সত্যিটা জানাতে। সত্যিটা কি আমি নিজের চোখে দেখেছি। তোমার কোনো কথাই আমি তোমার ভাইকে মেনে নেব না। কখনো কখনো নিজের চোখে দেখাও ভুল হয়। আর কি বললেন, আপনি ওকে মেনে নেবেন না? এভাবে হাসছো কেন? এখন যেতে পারো তুমি। যাব, তার আগে এটা প্রমাণ করে চাই আমার ভাই আপনাকে ঠকায়নি। আচ্ছা, দেখি কি প্রমাণ করবে, তবে কোনো লাভ হবে না। তারপর রিয়া রেকর্ডিংটা রাইসাকে পুরোটা শোনালো। পুরোটা শোনার পর রাইসার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি এবার বুঝলেন তো, ও এইসব করেছে শুধু আপনাদের সম্পর্কটা নষ্ট করার জন্য। কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বের হবেই বা কি করে? আমি এখানে এসেছি শুধু এই কারণে, কারো হয়ে সুপারিশ করতে আসেনি। আমার ভাইকে কারো চোখে খারাপ হয়ে থাকতে দেব না, এই জন্য এসেছি। ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকে যেটা করলেন এটা একদম ঠিক করলেন না। কি করেছি আজকে? ওমা, কিছু জানেন না বুঝি? তাহলে এই দেখুন। আমার ছবিগুলো দেখালো। এত মারার কি খুব দরকার ছিল? এবার রাইসার আর থাকতে পারলো না, কান্না করে দিল। বিশ্বাস করো, আমি এত মারতে বলিনি। আমি তো শুধু ওকে। থাক, আর বলতে হবে না। ভালো থাকবেন। আর হ্যাঁ, ভাইয়ার আশেপাশে যাতে আর আপনাকে না দেখে, এটা মনে রাখবেন। এই বলে রিয়া চলে আসলো। আমার কথাটা শোনো। রিয়া ওনার কোনো কথা না শুনেই চলে আসলো। রিয়াকে ফোন দিলাম। কোথায় তুই? এই তো ভাইয়া, থানা থেকে মাত্র বের হলাম। তুই তাহলে আমার কথা শুনিসনি? কেন শুনবো? সোজা বাসায় আসবি। তুই কি বাড়িতে চলে এসেছিস? চলে আয়। ওকে, আমি এক্ষুনি আসছি। এদিকে রাইসা বসে বসে কান্না করছে। কিভাবে আমি এতটা ভুল করলাম? আমার তো এটা প্রথমে বোঝা উচিত ছিল, কেন বুঝলাম না? তবে কি ওকে আমি সত্যিই ভালোবাসিনি? না, আমি সত্যিই ভালোবেসেছি ওকে, আর এখনো বাসি। তারপর রাইসা ওই পুলিশকে ডাক দিল যাকে বলেছিল আমাকে মারার জন্য। ম্যাম, ডেকেছেন আমায়? তখন কি বলেছিলাম আমি? তোকে এত মারার পারমিশন দিয়েছিলাম? আসলে ম্যাম, আমাকে দেখে ও শুধু হাসছিল, তাই রাগ উঠে গিয়েছিল। তুই আমাকে বলতে পারতি, আমি দেখতাম। নেক্সট আর এমন হবে না। এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। তারপর পুলিশটা চলে গেল। রাইসা ভাবতে লাগলো, ওর দোষ দিয়ে কি লাভ? ভুলটা তো আমারই ছিল। কি করব এখন? না, যে করেই সব আবার আগের মতো করতে হবে। তার আগে একটু ওই দিয়াকে দেখি। এই বলে রাইসা পুলিশ পাঠিয়ে দিয়াকে ধরে আনলো। তারপর রাইসার সামনে বসানো হলো। ম্যাম, আমার অপরাধটা কি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এই মেয়ে, তোমার সাহস তো কম নয়।
আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে এখানে কেন আনা হলো? তুমি কি মনে করো আমি কিছু জানবো না? রিয়া আমাকে প্রমাণ সহ সব বলে দিয়েছে। আচ্ছা, তো কি করবেন এখন? বলো কেন এমনটা করলে, আর তোমার কি লাভ হলো? আমার লাভ তো অবশ্যই হলো, এই যে আপনাদের দুজনকে আলাদা করাই ছিল আমার উদ্দেশ্য, আর এতে আমি সফল হলাম। এই কথা শুনে ঠাস করে রাইসা ওর গালে একটা চড় মারলো। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমার গায়ে হাত তুললেন? জানেন আমি কার মেয়ে? আমাকে ভয় দেখাচ্ছ তুমি? ওকে দেখি তোমাকে এখান থেকে কে নিয়ে যায়। কোনো লাভ হবে না, আপনি তো আর ওকে পাবেন না। আপনিও তো ওকে অবিশ্বাস করেই গেছেন, একটিবার ওর বিশ্বাস করেছেন? ওকে এখান থেকে নিয়ে যাও। তারপর নিয়ে যাওয়া হলো। ও তো ঠিক কথাই বলেছে, ওকে তো একবারের জন্য বিশ্বাস করিনি। এখন কোন মুখে আমি আরিয়ানের সামনে দাঁড়াবো? সেই দিনের মতো ডিউটি শেষ করে রাইসা বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওর বসছে না, সারাক্ষণ শুধু আমার কথা ভাবছে আর ভাবছে কি করবে ও এখন। খাবার না খেয়ে রুমে বসে আছে। তুই ঠিক আছিস তো মা? না আব্বু, কিচ্ছু ঠিক নেই। বাসায় আসার পর থেকেই তুই কেমন মনমরা হয়ে আছিস, কি হলো বল আমাকে। বাবা, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আচ্ছা, কি করেছিস বল আমাকে। আমি থাকতে আমার মেয়ের কিনা কষ্ট পাবে। তারপর রাইসা সব বলে দিল। সব শোনার পর ওর বাবা বলল, বুঝলাম। এখন তুই কি করতে চাস ওইটা বল। তুমি যে করেই হোক ওকে আমার করে দাও। ওর সামনে দাঁড়ানোর সাহস আমার হচ্ছে না। ওকে, তুই যেমনটা চাস। আমি কালকেই ওর বাবার সাথে কথা বলবো। সত্যি বলছো? এখন খেতে চল। তারপর বাপ মেয়ে মিলে খাওয়া দাওয়া শেষ করলো। আমার এখন কিছুটা ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে আসলাম। মোবাইলে গেমস খেলছি, ঘুম আসছে না, তাই কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে ছোট বোন এসে ঘুম ভাঙালো। সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিলি। কি করব, তোর সাথে একজন দেখা করতে আসছে। কে আসছে? নিজেই দেখে নে। রিয়া ওনাকে আমার রুমে ডাকলো। ওনাকে দেখে তো আমি অবাক, কারণ সে আর কেউ নয়। দেখি স্যার দাঁড়িয়ে আছে আমার সামনে, মানে রাইসার বাবা দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। তারপর সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বললেন, দাঁড়াতে হবে না, বসো তুমি। তারপর উনি আমার পাশে বসলেন। স্যার আপনি এখানে? দেখতে আসলাম তোমায়। এখন কেমন আছো? জি স্যার, এখন কিছুটা ভালো লাগলো। আপনাকে এইসব? রাইসা আমাকে সব বলেছে। দেখো, আমার মেয়েটা কিন্তু অতটাও খারাপ না। এসব কেন বলছেন? বলছি তার কারণ আছে, ওটা তোমার না জানলেও চলবে। তোমার বাবার সাথে কথা বলছি আমি। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, সময় হোক। এখন তাহলে আসি, নিজের খেয়াল রেখো। কি বলে গেলেন উনি? আব্বুর সাথে আবার কি কথা বলবেন? জানতেই হবে। কি ভাবছিস ভাইয়া? ভাবছি কি বললেন উনি। আচ্ছা, তুই কি কিছু বুঝেছিস? কি জানি, আব্বুর সাথে দেখলাম অনেকক্ষণ কথা বললেন। কি কথা বললো? তুই কিছু শুনেছিস? না তো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। তারপর ও মুখ ভেঙচি দিয়ে চলে গেল। তারপর নাস্তা করে আব্বুর কাছে গেলাম। কি বললো আমাকে জানতেই হবে। কিছু বলবি? স্যার তোমাকে কি বলেছে? সেটা কি তোর জানা জরুরি? না, এমনি জিজ্ঞাসা করলাম। এখন না, পরে বলবো। এখন গিয়ে শুয়ে থাক। এখন আর কিছু জিজ্ঞাসা করলে বকাবকি করবে, তার চেয়ে না বলাই ভালোই। নিজের রুমে এসে শুয়ে রইলাম। দূর বাড়িতে আর ভালো লাগছে না, কোথাও থেকে ঘুরে আসি। তারপর বাড়িতে থেকে বের হলাম লুকিয়ে। বন্ধু সাকিবকে কল দিলাম। কিরে শালা, তোর কোনো খবর নেই কেন? এই তো আছি, তোর কি খবর? চল আজকে কোথাও ঘুরতে যাই। তোর শরীর তো এখনো ঠিক নেই। কে বলেছে ঠিক নেই? আমি তো হাঁটাচলা করতে পারছি। তুই তাড়াতাড়ি কলেজের সামনে আয়। ওকে, আসছি আমি, থাক তুই। তারপর ওর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ওর আসার কোনো খবর নেই। দোকান থেকে একটা সিগারেট নিয়ে খেতে লাগলাম। আহা, কতদিন পর খেলাম। হঠাৎই কেউ একজন আমার থেকে সিগারেট ফেলে দিল। অনেক রাগ উঠলো আমার। সে আর কেউ নয়, রাইসা। তুমি আবার এসব খাওয়া শুরু করছো? কি করব, ছোট লোক তো, তাই। একথা বলতে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। একটা অনুরোধ করব, প্লিজ আপনি আমার সামনে আর আসবেন না। এই কথা বলতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমি আর কখনো তোমায় ভুল বুঝবো না। আবার কোন নাটক শুরু করলেন বলেন তো? ছাড়ুন, এইসব ন্যাকামো দেখার সময় নেই আমার। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, তখন আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম,
এবার ছাড়ুন আমায়। একটা চরিত্রহীন ছেলেকে জড়িয়ে ধরেছেন, আপনার মান সম্মান তো সব চলে গেছে। প্লিজ এভাবে বলো না। তারপর ওনাকে এক ঝাটকায় ছাড়িয়ে নিলাম। এইসব ন্যাকামো অন্য কোথাও দেখাবেন, আর প্লিজ আমার সামনে আসবেন না। আপনাকে দেখলে আমার খুব রাগ ওঠে। তোমার শরীরটা এখনো ঠিক হয়নি, প্লিজ বাড়িতে যাও। কে আপনি, আর আমাকে হুকুম দিচ্ছেন কোন সাহসে? কালকে এসব কোথায় ছিল? বলছি তো ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দাও। আপনার প্রতি এখন আমার আর কোনো কিছুই নেই, যা ছিল সব কালকে শেষ করে দিচ্ছেন। তুমি আমাকে যা শাস্তি দিবে দাও, তবুও প্লিজ এমন করো না। উফ, এসব ন্যাকামো আমি আর দেখতে পাচ্ছি না। হঠাৎই কেউ একজন আমার কাঁধে হাত রাখলো, তাকিয়ে দেখি সাকিব। তোর আসতে এতক্ষণ লাগলো? শালা আরেকটু আগে আসবি না? আসলে একটা নাটক দেখতে পারতি। কথাটা বলতেই রাইসা কান্না করে দিল। কি নাটক? আমি তো কিছুই বুঝতেছি না। দেখছিস না সামনে দাঁড়িয়ে আছে? দেখছি। এখন চল, কোথায় যাবি? চল তো। কোথা থেকে এগুলো আসে কে জানে। তারপর সাকিবকে নিয়ে চলে আসলাম। পিছন ফিরে একবার ওনার দিকে তাকালাম, হাত দিয়ে চোখের পানি মুছলেন। ভুলটা যখন আমিই করেছি, সংশোধনও আমাকেই করতে হবে, তবে তোমাকে আমি ছাড়ছি না। উনি কি বলছিলেন তোকে? ন্যাকামো বুঝিস? এখন ভালোবাসা দেখাতে এসেছে। আচ্ছা বাদ দে, চল। তারপর দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আসলাম। মোবাইলটা বাড়িতে রেখে এসেছি যাতে কেউ দিলে কল না দেয়। বাড়িতে এসে আম্মুর বকাবকি খেতে হলো, কোনো মতে রক্ষা পেলাম। রাইসা বাড়িতে আসলো, এসে ওর বাবার কাছে গেল। আমি যে কথাগুলো বললাম ওইগুলো বসে বসে ভাবছে। বাবাও আমাকে ক্ষমা করে নাই, আর মনে হয় কখনো করবেও না। তোমাকে বললাম না এখন ওর সাথে কথা না বলতে? কি বলছো এসব? আমি পারবো না ওকে ছাড়তে। তোকে ওই দিন কি বললাম? আমি ওর বাবার সাথে কথা বলেছি। কি কথা বলেছো? আগামী সপ্তাহে তোমাদের বিয়ে ঠিক করেছি। এই কথা শুনে রাইসার ওর বাবাকে খুশিতে জড়িয়ে ধরলো। এখন তুই ওর কাছে একদম যাবি না। যাব না। এইভাবে দেখতে দেখতে আরো কিছুদিন চলে গেল। রাইসা এখন আমার সাথে কথা বলে না, শুধু দূর থেকে আমার দিকে তাকিয়ে থাকে। জানি না ওনার মধ্যে কি চলছে। একদিন রুমে বসে আছি, হঠাৎই আব্বু ডাকলো। ওনার রুমে গেলাম। এসেছিস? জি, কিছু বলবে? বলবো, তবে তার আগে কথা দে, যা বলবো তাই তুই মেনে নিবি। এভাবে বলছো কেন? আমি কি কখনো তোমার কথার অবাধ্য হয়েছি? দেখ, তোকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত নিয়েছো শুনি? তোর বিয়ে ঠিক করেছি, আগামীকাল তোর বিয়ে। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। কি বলছো এসব? আমার বিয়ে? তোর বিয়ে। এটা তোকে আগে জানানো উচিত ছিল, কিন্তু জানাইনি, তার একটা কারণ আছে। তোমাদের সবার কি মাথা গেছে নাকি? তাছাড়া আমার এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? আমরা সঠিক সিদ্ধান্তটাই নিলাম, তুই পরে বুঝতে পারবি। না না, এই বিয়ে আমি করতে পারবো না, কিছুতেই না। দেখ বাবা, আমরা ওনাদের কথা দিয়ে ফেলেছি, এখন আমার মান সম্মানের প্রশ্ন। হ্যাঁ, তোর বাবা ওদের কথা দিয়ে ফেলেছে। তাছাড়া মেয়ে কিন্তু তোর পছন্দের। ভাইয়া, ছবি দেখবি? তুই চুপ থাক। রাগ দেখাচ্ছে দেখো। মা, ওকে এখান থেকে যেতে বলো। এই রিয়া, তুই এখান থেকে যা এখন। দেখছিস না ও এখন। আরে এসব ঢং করছে, ও মনে মনে অনেক খুশি হয়েছে। তুই যাবি এখান থেকে? আমি এত কিছু বুঝতে চাই না, তোকে বিয়ে করতেই হবে। কি করি এখন? বিয়েটা না করলে আব্বু কষ্ট পাবে। এদিকে রাইসাকে এখনো ভুলতে পারলাম না। জানি না কি করব এখন। আব্বু আমার দিকে তাকিয়ে হাসি মুখে তাকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তোমরা যা বলবে তাই হবে। আমি জানতাম আমার ছেলে রাজি হবেই। ওখানে আর না দাঁড়িয়ে নিজের রুমে চলে আসলাম। যতই রাইসাকে ভোলার চেষ্টা করি না কেন, কিন্তু পারি না। আরো বেশি করে ওনার কথা মনে পড়ে। ইদানিং ওনার ব্যবহার কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে। দেখতে দেখতে দিনটা চলে গেল। কার সাথে বিয়ে হচ্ছে আমার, এই সব কিছুই জানি না। আব্বুর উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। পুরো বাড়িটা মেহমানে ভরে আছে। তারপর আর কি, বউ আনতে চললাম। ভালোভাবেই বিয়েটা সম্পন্ন হলো, কিন্তু আমি একবারের জন্য বউয়ের দিকে তাকাইনি, তাকানোর ইচ্ছাও নাই। একটা জিনিস দেখে অবাক হলাম, রাইসার বাবাকে দেখলাম মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছে। কি জানি, হয়তো ওনার কোনো আত্মীয় হবে, কিন্তু আত্মীয় হলে তো রাইসার এখানে আসার কথা। দেখ, আমি কেন এইসব ভাবছি। রাত 10টা বাজে, বাড়ির উঠানে বসে আছি, সাকিবের সাথে বসে আড্ডা দিচ্ছি। বন্ধু বলতে ওই আছে আমার। কি রে মামা, অনেক রাত হলো, এবার তো ঘরে যা। না রে, যাবো না, ভালো লাগছে না আমার।
তুই কি এখনো কিছু জানিস না কার সাথে তোর বিয়ে হয়েছে? জানি না, আর জানতে চাইও না। মামা, তাহলে তো তোমার জন্য রুমের ভেতর সারপ্রাইজ অপেক্ষা করছে। রাখ তোর সারপ্রাইজ। এইভাবে বললে তো চলবে না, চলো। এই বলে ও আমাকে জোর করে রুমের সামনে নিয়ে আসলো। এখানে এসে দেখি রিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। তোর কি চাই? আমার হাদিয়াটা দিয়ে দে। কি বললি আবার বল। বারে, এত কষ্ট করে তোর জন্য বাসরঘর সাজালাম। এই মহান কাজটা তুই করেছিস? এখন তাড়াতাড়ি দিয়ে দাও, আমার এত সময় নেই। 1 টাকাও দিব না, যা তুই। ওকে, আমিও ভেতরে যেতে দেব না। এই শোন, আমি এমনিতেই ওই ঘরে ঢুকতে চাই না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই সারা রাত এখানে দাঁড়িয়ে থাক। ওকে, অন্তত টাকাটা তো বেঁচে যাবে। এই কথা বলতেই রিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঠিক আছে, লাগবে না তোর টাকা, যা তুই। এই কি করছিস কি তুই? আজকের দিনে ওকে এইভাবে? বুঝতে পারলাম বোনটা রাগ করেছে, ওকে রাগানোটা ঠিক হবে না। এই বলে আমার মানিব্যাগটা ওর হাতে দিয়ে বললাম, এই যা, সব নিয়ে যা তুই। আমি স্বপ্ন দেখছি না তো, তোর মানিব্যাগ আমার হাতে? এবার তোর যা মন চাই কর। বাহ, আমার ভাইটা এত ভালো হয়ে গেল কিভাবে? বউয়ের জন্য, তাই তো? আবার উল্টা পাল্টা বকা শুরু করেছিস? ওকে, এবার ভেতরে যা, সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। তারপর আর কি, রুমের ভিতরে ঢুকলাম। এসে দরজাটা লাগিয়ে দাঁড়িয়ে আছি। কেমন জানি ভয় লাগছে। কখনো ভাবিনি এইরকম পরিস্থিতিতে পড়তে হবে। হঠাৎ করে সব হয়ে গেল। তাই বিছানায় ঘুমটা টেনে বসে আছেন উনি। হঠাৎই বললেন, যান অজু করে আসুন। কেন? নফল নামাজ আদায় করব তাই। পারবো না, আপনার ইচ্ছা হলে পড়েন। আমরা এখন নতুন জীবন শুরু করব, তাই পড়তে হবে। দেখুন, আপনাকে কিছু কথা বলতে চাই। যা বলার পরে বলবেন, এখন যেটা বললাম ওইটা করেন। ওকে, যেমন আপনার ইচ্ছা। তারপর নামাজ আদায় করলাম। এখনো ওনার দিকে তাকালাম না। কি হলো, ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন। না থাক, এখানেই ঠিক আছি। আমাকে দেখবেন না? যেটা বলতে চাইছিলাম তাহলে শুনুন। আরে আগে একবার দেখুন। এই বলে উনি জোর করে আমার দিকে ফিরালেন। তারপর ঘোমটাটা ফেলে দিলেন। ওনাকে দেখে এক পা পিছনে সরে গেলাম। বিরাট শক খেলাম। এত বড় ধোকা দেওয়া হলো আমায়। সে আর কেউ নয়, রাইসা। আপনি? আমি তো থাকবো, অন্য কাউকে আশা করছিলে নাকি? করবো না কেন? এত রেগে আছো কেন? তুমি খুশি হওনি? এই বলে জড়িয়ে ধরলেন আমায়। এক ঝটকায় সাথে সাথে ছাড়িয়ে নিলাম। এত রাগ উঠলো আমার, ঠাস করে লাগিয়ে দিলাম একটা। কি ভেবেছেন কি আপনি যখন যা খুশি তাই করবেন? তুমি এমন করছো কেন? আজকে তো আমাদের বাসর রাত। কিসের বাসর রাত? এই বিয়ে আমি মানি না, আর আপনাকে তো কখনোই মেনে নিব না। প্লিজ এমন করো না, অনেক ভালোবাসি তোমায়। রাখুন আপনার ভালোবাসা। এখন আপনার প্রতি আমার কিছু নেই। যা ছিল সব আপনি নিজের হাতে শেষ করে দিয়েছেন। ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। শুধু শুধু এখানে পড়ে থেকে কোনো লাভ নেই। সকাল হতেই আপনি এখান থেকে চলে যাবেন। যাব না, আমিও দেখব তুমি কতদিন মুখ ফিরিয়ে থাকবে। এখান থেকে কোথাও যাব না আমি। দেখব কতদিন থাকতে পারেন। এই বলে একটা মাদুর নিয়ে মাটিতে বিছালাম। এ কি, এসব কি করছো? ঘুমাবো তাই। এত বড় খাটে আমরা দুজন তো থাকতে পারবো। ভাবলেন কি করে আপনার সাথে আমি থাকবো? এই বলে একটা বালিশ নিয়ে মাটিতে শুয়ে পড়লাম। কেন এইভাবে কষ্ট দিচ্ছ আমায়? বলছি তো আর কখনো তোমায় অবিশ্বাস করব না। দেখুন, আমার ঘুমাতে অসুবিধা হচ্ছে। রাইসা সাথে সাথে চুপ হয়ে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পর রাইসা আমার কাছে আসলো। এসে আমার কপালে একটা চুমু দিল। তারপর আমার গায়ের উপর উঠে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি রাইসা আমার বুকে শুয়ে আছে। কেমন জানি ভালো লাগা কাজ করছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরি, কিন্তু না, এত তাড়াতাড়ি মেনে নিলে তো হবে না। সাথে সাথে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ওর ঘুম ভেঙে গেল। কি হলো, ফেলে দিলে কেন? আপনার সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার? কেন, আমি কি জড়িয়ে ধরতে পারি না? পারেন না, সে অধিকার আপনাকে আমি দেইনি। আমি তোমার স্ত্রী, তাহলে কেন দিবে না সেই অধিকার? কারণ আপনাকে স্ত্রী হিসেবে মানি না আমি। আর কখনো অধিকার চাইতে আসবেন না। এই বলে ওয়াশরুমে চলে আসলাম।
বাবা, পিচ্চিটার তো দেখছি অনেক রাগ। ওকে দেখবো কতদিন এই রাগ থাকে তোমার। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাইসা নেই। সোজা আব্বুর কাছে গেলাম। আব্বু, তোমার থেকে আমি এটা আশা করিনি। যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তুমি তো সবটা জানতেই, তারপরেও কেন এমন করলে? ওর বাবা এসে ওই দিন বলল, আমারও মনে হয়েছিল তোর জন্য এটাই ভালো হবে। কিচ্ছু ভালো হবে না। দেখ, তোকে আমি বলছি, সবকিছু বলে নতুন করে শুরু কর। আর কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। আজকে রাইসার বাড়ির লোকজন আসবে, তাই সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। রুমের মধ্যে একা একা বসে আছি। রাইসা আসলো নাস্তা নিয়ে। এই যে পিচ্চি বর, আমার নাস্তা এনেছি আপনার জন্য। আপনি খান। খাবো না আমি। কেন, আবার কি হলো? কি হলো কিছু জানেন না আপনি? আমি দেখতে পারছি না। আমি আর দেখতে পাচ্ছি না। তাহলে চলে যাচ্ছেন না কেন? তোমার ওই রাগী চেহারাটা আমি আর দেখতে পাচ্ছি না। এই বলে আমার গালে একটা চুমু দিলেন। এটা কি হলো? কেন, পিচ্চি বরটাকে আদর দিলাম। আপনি এখান থেকে যাবেন কিনা বলেন। তোমার মতো পিচ্চিকে আমি কখনোই ভয় পাবো না, বুঝলে? তাই এসব বলে কোনো লাভ নেই। হঠাৎই রিয়া আসলো রুমে। কি হচ্ছে এখানে? এসেছে আরেক মহারানী। কি হলো ভাবি? ও এমন রেগে আছে কেন? বাহ ভাবি, তোরা কেউ আমার সাথে কথা বলবি না? সবাই ঠকিয়ে দিস আমায়। এখন নাস্তা করে নাও। রাখুন আপনার নাস্তা। এই বলে রাগ দেখিয়ে চলে আসলাম। এসে সাকিবকে কল দিলাম। ও সবটা জানতো, তাই ওকেও তো কিছু দিতে হবে। ওকে ওর প্রাপ্যটা বুঝিয়ে দিলাম। তারপর সারাদিন আর বাড়িতে আসিনি। মোবাইলটা সাইলেন্ট করে রেখেছি। সন্ধ্যাবেলায় বাড়িতে আসলাম। দেখি আব্বু সোফার উপর পা তুলে বসে আছে। তুই কি কখনো মানুষ হবি না? কেন, আমি আবার কি করেছি? তুই তো জানতি আজকে ওই বাড়ি থেকে লোকজন আসবে। কোথায় ছিলি সারাদিন? একটা কাজ ছিল তাই ছিলাম না। আর কথা না বলে নিজের রুমে চলে আসলাম। রুমে পা রাখতেই হঠাৎই কোথা থেকে রাইসা এসে শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। তারপর কান্না করতে লাগলো। সারাদিন কোথায় ছিলি তুই? তোর মোবাইল বন্ধ কেন? জাহান্নামে ছিলাম, বুঝলেন? ছাড়ুন আমায়। কেন এমন করছো? এভাবে কষ্ট দিচ্ছ কেন আমায়? আপনি নিজে থেকে কষ্ট পাচ্ছেন, আমার কিছু করার নেই। তোমার কিছু করার নেই মানে? রাইসা অনেক রেগে গেল, চোখ গরম করে তাকিয়ে আছে। তারপর যেটা করলো, কোনো কিছু না বোঝার আগে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। ছাড়াতে পারছি না, শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। সব জোর করে আদায় করে নিব, বুঝলে? আমি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। আম্মু আসলো রুমে। তুই কি কখনোই ভালো হবি না? তোর জন্য মেয়েটা সারাদিন না খেয়ে রয়েছে। আমি কি না খেয়ে থাকতে বলেছি ওনাকে? এই নে, খাবারটা ওকে খাইয়ে দিবি। আমি কেন? উনি নিজে খেতে পারেন না? যেটা বললাম ওইটা। একটু পরে আমি আবার আসছি। খাবারের প্লেটটা আমার হাতে দিয়ে চলে গেল। কি করি আমি? এই নিন, খেয়ে নিন। খাবো না আমি, যা তুই। প্লিজ খেয়ে নিন, না হলে আম্মু আমাকে আস্ত রাখবে না। যদি তুই খাইয়ে দিস তাহলে খাবো আমি। শখ কত। মোবাইলটা বেঁচে উঠলো। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কান্নার শব্দ পেলাম। হ্যালো, কে বলছেন? আমি দিয়া বলছি। ও তুই? তা কি জন্য ফোন দিলি? বউ নিয়ে খুব সুখে আছিস তাই না? তো খুব ভালোবেসেছিলাম তোকে, আর এখনো বাসি, ভবিষ্যতেও বাসবো। দেখ, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। তোকে আমি ক্ষমা করে দিয়েছি। তুই তোর নতুন জীবন শুরু কর, আর ভুলে যা আমাকে। তাই করব। ওকে, ভালো থাকিস। চলে যাচ্ছি আমি এই দেশ ছেড়ে। তারপর ফোনটা কেটে দিল। রাইসা হা করে তাকিয়ে আছে আমার দিকে। জানতে চাইছে কে কল দিল। কি হলো, আপনি এখনো খাচ্ছেন না কেন? আগে বল, কার সাথে কথা বলেছিলি? দিয়ার সাথে। এই কথা বলার সাথে সাথে উনি আমার শার্টের কলার ধরে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার বুকের উপর বসে গলা টিপে ধরলেন। কুত্তা, তুই ওর সাথে এখনো কথা বলিস? বলি। আপনার সমস্যা আছে? আমার সমস্যা আছে মানে? ওই, আমার সমস্যা না থাকলে কার থাকবে? সমস্যা থাকলে সেটা আপনার ব্যাপার। আমি কিন্তু আপনাকে সেই অধিকার দেইনি। আমি এত কিছু জানতে চাই না। তুই আর ওই মেয়েটার সাথে কথা বলবি না। বলবো, 100 বার বলবো। কেন বলবি? ও তোর কে হয়? কারণ আমি একটা চরিত্রহীন ছেলে, বুঝলেন? এই কথা বলার সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শক্ত করে আমার গলা জড়িয়ে ধরে বললেন,
আমি না হয় একটা ভুল করেছি, তাই বলে আমার সাথে এমন করবি? কেমন করছি? ছাড়ুন আমায়। প্লিজ ক্ষমা করে দে আমায়। দেখুন, এবার কিন্তু আমার রাগ উঠছে। ছাড়ুন আমায়। না, আগে বল তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। ঠাস করে লাগিয়ে দিলাম একটা। কুত্তা, তুই মারলি আমায়। এক্ষুনি আমি আম্মুকে গিয়ে সব বলছি। এই বলেও ছোট বাচ্চাদের মতো কান্না করতে করতে উঠে চলে যেতে লাগলো। এই রে, আম্মুকে গিয়ে যদি বলে দেয় আমি ওনার গায়ে হাত তুলেছি, আম্মু তো আমাকে আস্ত রাখবে না। না না, আটকাতে হবে ওনাকে। দাঁড়ান, আম্মুকে কিছু বলবেন না প্লিজ। ওনার হাত ধরে জোর করে বিছানায় বসালাম। ছাড় আমাকে, আমি থাকবো না তোর কাছে। এই নেন, খাবারটা খেয়ে নিন, আমি খাইয়ে দিচ্ছি। না, খাবো না। আগে আমি আম্মুকে গিয়ে বলবো, তোকে মার খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আগে খাবারটা খেয়ে নিন, তারপর যা করার করবেন। হ্যাঁ করুন। কি হলো, খেয়ে নিন না। এত খুশি হওয়ার কোনো কারণ নেই, চিপাই পড়ছি তাই খাইয়ে দিচ্ছি। তারপর উনি ঘপাঘপ সব খেয়ে ফেললেন। খাওয়া শেষ করে আমাকে বললেন, বাহ, হঠাৎ করে এত ভালো হয়ে গেলি কিভাবে? আমি কি খারাপ ছিলাম নাকি? একটা কথা তো ভুলেই গেছি। কি কথা? ওই যে তুই আমাকে মারলি, আম্মুকে বলতে তো ভুলেই গেছি। সত্যি বলে দিবেন? পিচ্ছি, গেলাম আমি। মার খাওয়ার জন্য তৈরি থাক। এই বলে আমার গালে একটা চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আমি জানি উনি কিছু বলবেন না, তাই কিছু বললাম না। রাতে খাবার টেবিলে সবাই মিলে একসাথে খেতে বসলাম। খাবার মুখে দিতেই অন্যরকম স্বাদ পেলাম। আম্মু, আজকে খাবারগুলো অন্যরকম মনে হচ্ছে কেন? আজকে বৌমা রান্না করছে। কি রান্নাটা কেমন হলো বল? রাইসা আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। আমার মুখ ভালো কিছু শুনতে চাইছে। সাথে সাথে আমি খাবার রেখে উঠে গেলাম। ছি, এসব খাবার খাওয়া যায় নাকি? কি হলো, তুমি উঠলে কেন? এসব কি রান্না করছেন? কেন, সবাই তো বললো ভালো হয়েছে। আমার ভালো লাগেনি। আর আপনি কি কখনো রান্নাঘরে গিয়েছেন? তুই এমন করছিস কেন? খাবারটা তো ভালোই হয়েছে। এবার থেকে তুমি রান্না করলে আমি খাবো, না হলে খাবো না। রাইসা দেখি কান্না করছে। প্লিজ তুমি না খেয়ে যেও না। ওর কথা না শুনেই রুমে চলে আসলাম। আরে তুমি কান্না করছো কেন? আমার জন্যই তো ও না খেয়ে চলে গেল। আমার মনে হয় ও তোমার ওপর এখনো রেগে আছে, তাই এমন করছে। দেখবে সব ঠিক হয়ে যাবে। রাইসাকে সবাই সান্ত্বনা দিতে লাগলো। রুমে এসে আফসোস করতে লাগলাম। সত্যি বলতে রান্নাটা ভালোই ছিল। রাইসাকে কষ্ট দিতে গিয়ে এখন আমাকে না খেয়ে থাকতে হবে। একটু পরেই রাইসা আসলো। ওকে দেখে আমি বিছানা ছেড়ে উঠে গেলাম। উঠতে হবে না, তুমি ঘুমাও। আজকে না হয় আমি নিচে ঘুমাই। কেন যে আমার মতো ছোট লোককে বিয়ে করলেন? এখন আপনাকে নিচে ঘুমাতে হবে। এভাবে কেন বলো? আমার এসব শুনতে আর ভালো লাগে না। ওমা, কেন, ভুল কি বললাম? তারপর আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। তোমাকে তো বললাম আমি নিচে ঘুমাচ্ছি। বেশি বকবক না করে ঘুমিয়ে পড়ুন। তারপর সাথে সাথে চুপ হয়ে গেল, কিন্তু ঘুমাচ্ছে না। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেমন জানি অস্বস্তি লাগছে আমার। উঠে বসলাম। এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে ঘুমাতে বললাম না? ঘুম আসছে না তাই? তাকিয়ে থাকলে তোমার কি এমন হয়ে যাবে? আমার ঘুম আসছে না, আপনি আমার দিকে তাকাবেন না। ওকে, তাকাবো না। তাহলে আমাকে ঘুম পাড়িয়ে দাও। এই বলে আমার পাশে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আপনার কি আবার চর খাওয়ার শখ হয়েছে? আমাকে যত খুশি মারতে পারিস, কিচ্ছু বলবো না। সাথে সাথে লাগিয়ে দিলাম একটা, কিন্তু ওর মাঝে কোনো পরিবর্তন দেখলাম না। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। উফ, কি করব এখন? এভাবে করলে ওনাকে কষ্ট দিতে পারবো না। ওর দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছেন উনি। ইচ্ছা করছে ওনাকে জড়িয়ে ধরে একটু আদর করি। না, ঘুমাচ্ছে যখন ঘুমাক। তারপর ওনার গালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হওয়ার একটু আগে ওনাকে বিছানায় শুইয়ে দিলাম, যাতে উনি এটা বুঝতে পারেন। সারা রাত উনি বিছানায় ঘুমিয়েছিলেন। তারপর আমি আবার শুয়ে পড়লাম। একটু পরে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে যা দেখি রাইসা ওর জামা কাপড় গুছাচ্ছে। তার মানে রাইসা চলে যাচ্ছে। ভাবতেই কেমন জানি খুশি লাগছে। হঠাৎই আমার হাসি মুখটা কালো হয়ে গেল, কারণ আমার জামা কাপড়ও ব্যাগে রাখছেন। এইসব কি করছেন? আমার পাশে এসে বসলেন। তাহলে ঘুম ভেঙেছে আপনার? আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? তুমি আর আমি। আমি মানে? আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি যেখানে খুশি যান। আমার পিচ্চি বরটাকে ছেড়ে কি যেতে পারি? তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমি যাব আপনার সাথে? আমার বাড়ি,
আমার সাথে যাবে না তো কার সাথে যাবে? আমি কোথাও যাচ্ছি না, আপনার যেখানে খুশি যান। তোমাকে তো যেতেই হবে, এটাই বিয়ের নিয়ম, বুঝলেন স্যার? ইচ্ছা করছে মেরে দুটো লাগিয়ে দেই। এত হাসার কি আছে? আমি এসব নিয়ম মানি না। ওকে, আমি আম্মুকে ডাকছি, তারপর উনি যা বলার বলবেন। যান যান, কোনো লাভ হবে না। উনি আম্মুকে ডাকতে গেলেন, আমি ওয়াশরুমে গেলাম হাত মুখ ধুতে। বের হয়ে দেখি আম্মু আমার রুমে। তারপর উনিও জোর করলেন রাইসার সাথে যাওয়ার জন্য। রাজি না হয়ে পারলাম না, কারণ এটাই নাকি বিয়ের নিয়ম। রাইসাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ফেনীর উদ্দেশ্যে। সকাল 10টায় ফেনীতে এসে পৌঁছালাম। তারপর রাইসাদের বাসায় আসলাম। এই যে, তোমাকে একটা কথা আগেই বলে দেই, কি কথা? প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না। ওটা আপনাকে বলতে হবে না, এখন চলুন। তারপর রাইসাকে সাথে নিয়ে বাড়ির ভিতরে আসলাম। সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে, সেলিব্রিটি মনে হচ্ছে নিজেকে। তারপর আদর আপ্যায়ন শেষে রাইসার রুমে বসে আছি। এইসব আমার একদম ভালো লাগছে না। একটু পরে রাইসা আসলো। কি হলো? আমার পিচ্চি বড়টার মুখ গোমড়া করে আছে কেন? তো কি করব, নাচবো নাকি? নাচো একটু দেখি। ধ্যাত, আচ্ছা এখানে কয়দিন থাকবো আমরা? বেশি না, মাত্র 1 সপ্তাহ। কি এতদিন? না না, আমি কালকে চলে যাব। তুমি বললে তো আর যেতে পারবে না। ধুর, আপনার সাথে কথা বলাটাই ভুল হয়েছে আমার। হঠাৎই রুমে কতগুলো মেয়ে আসলো, এসে আমাকে ঘিরে ধরলো। এইসব দেখে রাইসা রেগে গেল। আমিও রাইসাকে রাগানোর জন্য ওদের সাথে কথা বলতে লাগলাম। এই, তোরা ওকে এইভাবে ঘিরে ধরেছিস কেন? আমাকে ওদের মাঝখান থেকে টেনে বের করে নিয়ে আসলো। বাবা, কত ভালোবাসা। এ শোন, তোর বরটাকে নিয়ে যাচ্ছি না আমরা। তোরা এক্ষুনি রুম থেকে বের হ। আপনি এমন করছেন কেন? ওদের সাথে তো আমি গল্প করছিলাম। কি হলো? তোদের যেতে বললাম না? মেয়েগুলো বলল। ঢং দেখে আর বাঁচি না। এই চল তো তোরা। দুলা ভাই, আমরা কিন্তু আবার আসবো। ওকে শালিকারা, তোমরা যখন চাইবে আমার কাছে আসতে পারো। তারপর ওরা চলে গেল। আপনার আবার কি হলো? ওরা তো এখন চলে গেছে। তুই সব সময় আমাকে রাগিয়ে দিস কেন? যখন খুশি তখন তোর কাছে আসতে পারবে। ওরা কি আমার পর নাকি? একটু মজা করলাম আর কি, তাই বলে আপনি এমন করবেন? করব। তুই ওদের সাথে কথা বলবি না। তোর যত কথা আছে সব আমার সাথে বলবি। এই জানতো কে আপনি? আপনাকে তো আমি স্ত্রী হিসেবে মানি না। ওকে, তুই এইভাবে ভালো হবি না। ভেবেছিলাম জোর করে কিছু করব না, এখন দেখছি জোর করে সব আদায় করে নিতে হবে। কি করবেন কি আপনি? এসব কথায় আমি ভয় পাই না। এই কথা বলার সাথে সাথে উনি এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন আমায়। তারপর দরজাটা লাগিয়ে এক লাফে আমার গায়ের উপরে উঠে পড়লেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ওনার মুখটা একদম আমার মুখের সামনে নিয়ে আসলেন। ওনার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। এত কাছে চলে আসলেন আমায়। আমারও কেন জানি ভালো লাগা কাজ করছে। কি করব দেখবি? ছাড়ুন না, আমার কেমন জানি লাগছে। আজকে আর ছাড়ছি না, এবার দেখতে থাকো কি করি। এই বলে সাথে সাথে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিলেন। আমিও আর বাধা দিলাম না, শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। তারপর কি হলো আর কিছু মনে নেই। যখন ঘুম ভাঙলো দেখি রাইসা আমার বুকের উপর শুয়ে আছে। এ কি, আপনি এখানে কি করছেন? কি করছি মানে? আমি না থাকলে কে থাকবে? আর আপনি এইভাবে শুয়ে আছেন কেন? আমার পিচ্চি বড়টা তো আমাকে অনেক আদর করছে। কি আমি? সব আপনার জন্য হলো। এখন উঠে ফ্রেশ হয়ে নাও। এই বলে উনি চলে গেলেন। আমি উঠে ভাবতে লাগলাম, একটু আগে কি হলো, কি করলাম আমি? ভেবেছিলাম ওনাকে আরো কষ্ট দিব, কিন্তু আর পারলাম না। তারপর দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। রুমে এসে শুয়ে আছি, একটু বেশি খেয়ে ফেলছি। খেতে চাইনি, জোর করে খাওয়ালো। বিছানায় শুয়ে আছে। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। তারপর ও বাড়ি থেকে চলে আসলাম। রাইসা কিচেনে রান্না করছে, কোমরে শাড়ির আঁচল বেঁধে রান্না করছে। বাহ, এই না হলে আমার বউ। সাথে সাথে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কি করছো? দেখছো না রান্না করছি আমি? ওর গালে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। বউটা একা একা এত কষ্টে রান্না করছে, তাই একটু দেখতে আসলাম আর কি। তোমার মতলব আমি জানি না। জানেন যখন, তাহলে দিয়ে দেন না। এই না, এখন কোনো দুষ্টুমি করবে না। আগে আমাকে দুটো ইয়ে দেন, তারপর ছাড়বো, না হলে ছাড়বো না। এখন না, রাতে দিব, সত্যি বলছি। সত্যি বলছেন তো? সত্যি। এখন প্লিজ ছাড়ো আমায়। ওকে, তাড়াতাড়ি রান্না শেষ করেন, খুব খিদে লাগছে আমার। আচ্ছা তুমি এখন যাও,
আর একটু পরেই রান্নাটা শেষ হয়ে যাবে। তারপর আর কি চলে আসলাম। একটু পরে রাইসা ডাক দিল। খাবার টেবিলে যেতেই দেখি সবাই আগে থেকেই বসে আছে। দাঁড়িয়ে আছিস কেন, বস। তারপর বসলাম। তা তোর পরীক্ষা কবে থেকে শুরু? আগস্ট থেকে শুরু হবে। ভালো করে লেখাপড়া কর। বৌমা, তোমাকে বলছি, জি বাবা বলেন। আশা করি তুমি ওকে মানুষ করবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। যদি তোমার কথা না শুনে আমাকে বলবে। বাবা। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। আসার পরে মোবাইলে একটা কল আসলো সাকিবের নাম্বার থেকে। সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে গেলাম। ওর সাথে একটা জায়গায় গিয়েছিলাম। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। দরজা ধাক্কাতে লাগলাম। রিয়া এসে দরজা খুলে দিল। বাহ, আপনার এখন আসার সময় হলো? আমার বাড়ি যখন খুশি তখন আসবো, তোর কি? আমার কি, তাই না? রুমে গেলেই দেখতে পারবি। এই শর্ত। তারপর সোজা রুমে আসলাম। রুমে ঢোকার সাথে সাথে দেখি কেউ দরজাটা লাগিয়ে দিল। আর কেউ নয়, আমার বউ। হাতে দেখি একটা লাঠি আছে। তোর এতক্ষণে আসার সময় হলো? এই বলে লাঠি দিয়ে একটা বাড়ি মারলো। মারছেন কেন? আর তুই আমাকে বলে যাসনি কেন? দেরি হয়ে যাচ্ছিল তাই বলতে ভুলে গেছি। প্লিজ মারবেন না। আচ্ছা বুঝলাম, কিন্তু তোর ফোন বন্ধ কেন? ফোনে তো নিয়ে যাইনি, বাড়িতে রেখে গেছি। কুত্তা, তুই কি কখনোই ভালো হবে না? হাতে লাঠিটা ফেলে দিয়ে জড়িয়ে ধরলো আমায়। আমিও বউটাকে জড়িয়ে ধরলাম। কি হলো আপনার, ঠিক আছেন তো? তুই কেন বুঝিস না তোকে ছাড়া এক মুহূর্ত আমার ভালো লাগে না? যাওয়ার সময় বলে যাসনি, আবার ফোনটাও বাড়িতে রেখে গেছিস। ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, সরি, আর এমন হবে না। এখন পড়তে বসো। না না, এখন আমার পড়ার ইচ্ছা নেই। আচ্ছা তাহলে কি করবেন আপনি? বউটাকে একটু আদর করব। লাঠিটা হাতে নিয়ে বলল, এটা দিয়ে এমন মারবো, যাও পড়তে বসো। তারপর আর কি, নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও পড়ার টেবিলে বসলাম। রাইসা হচ্ছে আমার স্যার, আমার পাশে বসে আছে। এইভাবে দেখতে দেখতে আরো কিছুদিন চলে গেল। একদিন রাতের বেলায় ঘুমানোর সময় রাইসা যা বলল, আমার বুকের উপর শুয়ে আছে। এই পিচ্ছি, শোনো না। জি বলেন। থাক, এখন দুষ্টুমি করবে না। আচ্ছা, কি বলবেন বলেন। আমাকে একটা এনে দেবে? মানে ঠিক বুঝলাম না। সত্যি বোঝো না? বুঝি নাই তো, স্পষ্ট করে বলেন তো। লজ্জায় ওনার মুখ দুটো লাল হয়ে গেল। আমাকে একটা বেবি এনে দিতে হবে। ওকে, কালকে বাজার থেকে এনে দিব। কুত্তা। আরে আরে, বউটা তো দেখছি রেগে গেল। তো কি করব? আমার তো অবনীকে লাগবে। তোমার অবনীকে নিয়ে আসো। ওকে, তাহলে চলুন অবনীকে আনার মিশন শুরু করি। রাইসা লজ্জায় আমার বুকের ভিতর মুখ লুকালো।